হুম, লাইট ফাইট সব ঠিক আছে রূপম, একবার দেখে নাও কিন্তু তোমাদের Heavy হেভি লাগছে। হেভি, তোকে পুরো কচি একদম লাগবে, সেটা কচি ভাঙা, কচি। সেটা ভাঙা, সেটা আচ্ছা ভাঙা। শুরুতে বলে দিই, আগের দিন অনেকে জিজ্ঞাসা করছিলেন যে কে কাকে দাদা বলে ভাই বলে বোঝা যায় না। আমি কচি দেখতে কিন্তু আমি বুড়ো, আর সাগর নীল বুড়ো দেখতে কিন্তু সাগর নীল কচি। সাগর নীল আমার থেকে 3 থেকে 4 বছরের ছোট, তো আমাকে দাদা বলবে না তো কি বলবে? আর আমি আর অরিত্র দুজন প্রায় সেম এজের, কিন্তু আমাকে দেখতে কচি, সাগর নীলকে দেখতে বুড়ো। না, এই আমি হচ্ছে একটা বিষয়। জিনিস বুঝলাম না যে আমাকে আমাকে বলছে যে পিজে, আর অরিত্রদাকে বোধহয় বলছে ওই ছেলেটা, আরে নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, আর রূপম দাকে বলছে হচ্ছে বিএনএফ টিভি। এটা কেন বলছে আমি হম, এটা বুঝলাম না। আমরা চিপ কপি বলছি, আমরা নাকি চিপ কপি, লাইট ভার্সন আচ্ছা, আমরা। না আমাদের আমাকে তো সিনিয়রই কথা বলে না কেউ, আমাদের বলছে হ্যাঁ, মেন অফ এটা আমি কালচার লাইট। বলছি, শোনো না, আগে আমরা একটু মানে মেন বিষয়টা নিয়ে বলে নিই। আমরা লাইভ স্ট্রিমে আসার কথা হ্যাঁ ছিল আমাদের আজকে, তো আমরা কেন হ্যাঁ আসতে পারলাম না, কারণ আমরা বিশাল আনপ্রফেশনাল, এই জন্য বাঙালিদের কিছু হয় না। তো ব্যাপার হচ্ছে যে এখন ইউটিউবে একটা ফিচার করেছে যে আগে থেকে লাইভ স্ট্রিম করার জন্য সেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। এবার আমরা লাইভ স্ট্রিম কখনো করি না, আমাদের যে পার্সোনাল পার্সোনাল চ্যানেলে আছে, ইন্ডিভিজুয়াল চ্যানেলে আমরা লাইভ স্ট্রিম করি না, আমরা এই সিস্টেমটা জানতাম না যে এখন। এবং আগে যখন লাইভ স্ট্রিম করেওছি বেশ কিছু বছর আগে, তখন এই ফিচারটা ছিল না, মানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদি। এটা এখন নতুন আর কি। ইউটিউব তো রোজই প্রতিদিনই নিজের রুলস আপডেট করতে থাকে, তো এরকম একটা নতুন যে রুল এসছে এটার ব্যাপারে আমাদের আইডিয়া ছিল না, এবং আমরা রিসার্চও করিনি, আমরা এতটা ওভার কনফিডেন্ট, কারণ আমরা সিনেমার মধ্যে নিজেদেরকে প্রমাণ করবার চেষ্টা করি সবসময়। তো তাই জন্য কি হচ্ছে, আমরা ওটা করিনি। এবার যখন এখন স্ট্রিম ইয়ার থেকে আমরা লাইভ যেতে যাচ্ছি তখন হচ্ছে না, তো তাই জন্য আমরা ভিডিওটা নিয়ে আসছি। তো সরি ফর দ্যাট। এবং সাগর নীলের ভিডিও আটকাচ্ছে, আমি জানি না রূপমের দিকেও আটকাচ্ছে কিনা, বাট সাগর নীলের না, আমার ভিডিওটা আমি দিকে দেখতে। একটা। ও আচ্ছা, তাহলে ভালো। তো যাই হোক, এই আর কি মোদ্দা কথা। তো আমরা টপিক গুলোতে চলে আসি, আজে বাজে বকবো না আজকে। আর আর আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে সাউন্ডের যে ইস্যু বা ভিডিও কোয়ালিটির যে ইস্যু, আমরা সেগুলো মানে যেহেতু আমরা এটা নতুন পুরো বিষয়টাতে, আমরা শেখবার চেষ্টা করছি, বোঝবার চেষ্টা করছি যে এগুলোকে কিভাবে ফিক্স করা যায়। এই প্রথম কয়েকটা ভিডিওতে একটু প্রবলেম হবে, তারপর আমরা এটাকে ফিক্স করে নেওয়ার চেষ্টা করছি। আমরা আমরা এটাকে নিয়ে ভাবছি, এরকম ব্যাপার নয় যে আমরা ইকুয়ালিটি চিরকাল দিয়ে যাব, আমরা চেষ্টা করছি উন্নত করবার। আর আপনারা আমাদের যে স্টেটমেন্ট, এই যে কথাটা আপনাদেরকে প্রমিস করা, এটা দেশের সরকারের মতো ধরতে পারেন যে আমরা কথা দিয়েছি যখন, কথা অবশ্যই রাখবো, কিন্তু কবে রাখবো যদি সেটা আমরা আজকে বলছি। দিন আসতে পারে, যদি আজকে দিন আসতে পারে, আমাদের কোয়ালিটি এবং সেট আপ সবই ইমপ্রুভ হতে পারে, তো সেটা সবই ভরসা ইমপ্রুভ রাখুন। হতে পারে, ভরসা মোদি রাখুন, হেতু আস্তে আস্তে বুদ্ধি। অবশ্যই হবে। হ্যাঁ। হ্যাঁ, দিদি হেতো অবশ্যই হবে, অবশ্যই আছে। উন্নয়ন যাই হোক, দেখবেন টপিক আমাদের গুলো নিয়ে কোথাও আলোচনা দেখা করি। যাচ্ছে। টপিক গুলো হুম, নিয়ে আলোচনা করি। প্রথম সবচেয়ে প্রথমে হচ্ছে, আমরা আগের সপ্তাহে যেটা মিস করে গেছিলাম সেটা হচ্ছে তালমার রোমিও জুলিয়েট হুম বেরিয়েছিল, আমরা সেটা হুম নিয়ে কথা হুম বলিনি। তো চলো হুম কুইকলি একটু তালমার রোমিও জুলিয়েট নিয়ে কথা বলে নিন, নাহলে অনির্বাণ দা রেগে যাবে আর তোমাদের ইন্টারভিউ দেবে না, আর অনির্বাণ দা ইন্টারভিউ না দিলে সাগর নীলের চ্যানেল চলবে না। তো প্লিজ সাগর নীলকে দিয়ে স্টার্ট করবো। সাগর নীল প্লিজ। তালমার অনির্বাণ দা। আমার 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 তালমার রোমিও জুলিয়েট অথয়ের থেকে অনেক অনেক বেটার লেগেছে। সাপোর্টিং ক্যারেক্টার গুলো অনেক বেশি উন্নত করা হয়েছে তালমার রোমিও জুলিয়েটে, যেটা অরিজিনাল টেক্সটটা সম্পর্কে আমি যতটা জানি, অরিজিনাল টেক্সটে সাপোর্টিং ক্যারেক্টার গুলো একেবারে মানে জাস্ট যেটুকু দরকার প্রয়োজনে শেক্সপিয়ার এনেছে, বাকিটা তারপর তাদেরকে ইউজ করা হয়নি, এখানে সেটা হয়নি। মানে অনির্বাণদার যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা এবং পায়েলের যে ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে ডায়নামিক্সটা, সেটাই কিন্তু এই শোটার মানে আর কি প্রাণ জান। কেন্দ্র আর কি। মানে এটাই হুম, এটাই আলাদা করে দেয় অন্য অন্য অ্যাডাপ্টেশন গুলোর থেকে এই অ্যাডাপ্টেশনটাকে। এবং মেইন যে জায়গাটা যেটা সমালোচনা, সেটা হচ্ছে রোমিও এবং জুলিয়েট। এখানে ক্যারেক্টার গুলোর নাম এই মুহূর্তে কি ছিল আমার মনে পড়ছে না। জায়নারা একটা ক্যারেক্টারের নাম ছিল বোধহয়, যায় আর নাড়া, একটা জাহান ক্যারেক্টার নাড়া, জাহান নাড়া এরকম কিছু ছিল, হ্যাঁ। জাহান্নারা, এই হুম, এই দুটো হুম। ক্যারেক্টারের মধ্যে প্রেমটা অনেক বেশি মানে ফিজিক্যাল লাভের দিকে আর কি এক্সপ্লোর করতে চেয়েছে, যেটা এই জেনারেশনের কোথাও একটা বৈশিষ্ট্য। মেবি সেটার জন্য হয়তো রাইটার ডিরেক্টর মনে করেছেন যে আমরা এই এই জেনারেশনের যে প্রেমের সংজ্ঞা, ভালোবাসার সংজ্ঞা, সেটাকে এক্সপ্লোর করতে চাইবো। কিন্তু আমার মনে হয় সেটার মধ্যে যে একটা একটা যে ইউনিভার্সাল একটা প্রেমের যে সংজ্ঞা, যে ফিজিক্যালের থেকেও বেশি ব্যাপারটা মেন্টাল থাকবে, সেই জিনিসটা যদি একটু এক্সপ্লোর করা হতো, তাহলে আমার মনে হয় রোমিও জুলিয়েট যেরকম ইউনিভার্সাল সাবজেক্ট যুগের পর যুগ ধরে সেটা কোথাও একটা মানে আমরা দেখতে পাচ্ছি যে আবার ঘটছে চলতে থাকছে, সেইটা কোথাও একটা বিউটিফুলি এক্সপ্লোর হতো, সেটা হয়নি এখানে। মানে ওই প্রেমের অ্যাঙ্গেলটা ঠিকঠাক এস্টাবলিশ হয়নি আমার মনে হয়েছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সাগর নীলের কথার সাথে আমি অনেকটা এগ্রি করি, যে দেখবে দুজন যে নিউ কামার, তাদের কিন্তু পারফরমেন্সের জন্য বলছি না, মানে গোটাটাই, তাদের ভালো সংলাপও দেওয়া হয়নি, তাদের ভালো জায়গাও দেওয়া হয়নি। এবং তুমি দেখো অরিত্র আর সাগর নীল, যে প্রেমটা যেন আমরা খুব হট করে দেখলাম, একটা ফুটবল খেলার একটা ম্যাচ চলছে, কতটা পয়সা খরচা করেছে, শুট করেছে, অত কিছু আছে, কিন্তু এফেক্টিভ নয়। এবং ওদের যতগুলো সিকোয়েন্স রয়েছে প্রথম 3টে এপিসোডে, যে বিল্ড আপটা পাচ্ছে, ওই বিল্ড আপটা একটু ডেভেলপ হচ্ছে না। ডেভেলপ কি হচ্ছে, এই যে দুটো ফ্যামিলির মধ্যে একটা সমস্যা রয়েছে, এখানে
অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টার, ওদিকে হচ্ছে অনুজয়ের ক্যারেক্টার, দুজনের মধ্যে টাসেল রয়েছে, এগুলো এস্টাবলিশ হয়ে যাচ্ছে। কিন্তু দুজনের প্রেমটা, ওই পালিয়ে যাওয়াটা বা শারীরিক যে সম্পর্কটা, যে ইন্টিমেট হওয়া, কোনোটাই এস্টাবলিশ হচ্ছে না। এবং দুজনের সংলাপগুলো সেরকম ভাবে ডেভেলপ নয়। দেখবে একটা প্রোমোতে খুব ছোট্ট জিনিস করা ছিল, যে মেয়েটা খালি বলছে থাপ্পড় মারতে হয়। তাই থাপ্পড়ের যে জায়গাটা ছিল না, এটা ওরা প্রোমো বের করেছিল, শুধু মেয়েটা ওকে থাপ্পড় মারে থাপ্পড় মারে। ওগুলো ভালো লাগছিল, যে ব্যাপারটা তো বেশ ভালো, বেশ মজার, কিন্তু ডেপথ নেই, কোনো ডেপথ নেই। কিন্তু যে প্যারালাল যে লাভ স্টোরিটা আছে, যেটা 4th এপিসোডে আসে, অনির্বাণ এবং পায়েলের, ওরাই মনে হয় গল্পের আসল রোমিও জুলিয়েট। ওদেরটা ওইটুকু স্পেসে যেরকম ভাবে এস্টাবলিশ হয়ে যায়, এবং দুজনের পারফরমেন্স এত স্ট্রং, ডায়ালগস কম থাকা সত্ত্বেও অনির্বাণ এরকম ইম্প্যাক্ট ফেলতে পারে, তো ওইটা ওয়ার্ক করে যায়। তুমি দেখো গোটা এই 5টা এপিসোডের শোতে প্রথম 3টে এপিসোডকে তুমি একদমই মানে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ বলতে পারো, কিন্তু শেষের 2টো এপিসোডে শোটা অনেকটা উঠে যায়। সেখানে কোনো ক্লিফ হ্যাঙ্গারও কিন্তু ওরকম জোরালো নেই, কিন্তু আমাদের দারুণভাবে ভালো লাগছে। কিন্তু প্রথম 3টে এপিসোডে এত কিছু রয়েছে, এত তামঝাম রয়েছে, তা সত্ত্বেও আমার খুব একটা এফেক্টিভ প্রথম 3টে এপিসোড মনে হয় না। আর একটা জিনিস আমি নোটিস করেছি, আমি জানি না তোমরা নোটিস করেছো কিনা, এই শোটা যতটা না খারাপ হয়েছে, তার থেকে আমরা দেখবে কমেন্ট বক্সে প্রচুর খারাপ মন্তব্য আসছে। এবং খারাপ মন্তব্যের মানে কারণ হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। আমি প্রথমে এটা বুঝতে পারিনি, তারপর আমি বুঝতে পারি যে এটার কারণটা কি। তো আমার মনে হয় যে আমার কাছে অনির্বাণ ভট্টাচার্য কি স্টেটমেন্ট দিয়েছে বা তার কি পদক্ষেপ ছিল, সে কি করেছে, সেগুলোর থেকে তার এই কাজটা সে একজন শিল্পী হিসেবে কেমন করেছেন, তার ক্রিয়েটিভ পরিচালক হিসেবে তার দক্ষতা ছিল কি ছিল না, সেটা যদি এই কাজটাও অথইয়ের মতো আমার খারাপ লাগতো, আমি এই কাজটাকে মানে বিচ্ছিরি বলতাম। আর অথই মানে সত্যি খুব বাজে সিনেমা, তার থেকে এই ছবিটা অনেক ভালো। তবে হ্যাঁ, মন্দারের স্ট্যান্ডার্ডের কিন্তু এটা মানে আমার মনে হয় একদমই মনে হয়। আর আমি এখানে একটা ছোট্ট জিনিস, এখানে অরিত্র 1 সেকেন্ড, আমি একটা ছোট্ট জিনিস বলি। অ্যাকচুয়ালি এই যে রোমিও জুলিয়েটের যে ডায়নামিক্সটা, এই যে সম্পর্কটার কথা বলছি, মানে অরিজিনাল টেক্সটও যদি দেখো, রোমিও একটা বার্থডে পার্টিতে যাচ্ছে জুলিয়েটের, গিয়ে প্রথমবারের জন্য দেখা হচ্ছে, ওখানে প্রেম ভালোবাসা হয়ে যাচ্ছে, মানে ওখানেই ওরা একে অপরের জন্য ফল করে যাচ্ছে। মানে সেখানেও কিন্তু এই যে প্রেম ভালোবাসা শুরু হওয়াটা, সেটাও কিন্তু খুবই মানে দুর্বল ভাবেই হয়। মানে ওটা একটা একটা কাল্ট হয়ে গেছে, আমরা এখন ধরে নিচ্ছি যে হ্যাঁ রোমিও জুলিয়েট, কিন্তু যদি ওটাকে আমরা ফ্রেশ স্টোরি হিসেবে জাজ করি, ওখানে কিন্তু যেভাবে সম্পর্কটা শুরু হচ্ছে, সেটা আজকের দিনের সিনেমা সিরিজে যদি হঠাৎ করে দেখিয়ে দেওয়া হয়, লাভ এট ফার্স্ট সাইটের যে বিষয়টা, এটা মানে বলিউডের অনেক সিনেমাতে আমরা দেখেছি প্রিভিয়াসলি, কিন্তু আমার মনে হয় না যে এখন জিনিসটা অত বেশি মানে গ্রহণযোগ্য হবে অডিয়েন্সের কাছে, যদি না ডিরেক্টর খুব কনভিকশনের সঙ্গে করে। ডিরেক্টর অনেক কিছুই পারে যদি তার কনভিকশন থাকে। তো ফলত অরিজিনাল টেক্সট ওই দুর্বলতাটা রয়েছে, যে দুর্বলতাটা কোথাও একটা অ্যাডাপ্টেশনের মধ্যে ধরা পড়েছে, যেদের মধ্যে প্রেমটা সূত্রপাতটা, আর এখানে একটা চেঞ্জও তো করে দেওয়া হয়েছে, যে অ্যাকচুয়ালি প্রেমটা অনেক আগের থেকেই রয়েছে, সিরিজটা তারপরে শুরু হচ্ছে। এখানে ফার্স্ট সাইট মানে ফার্স্ট মিটিংটা কিন্তু এখানে আমাদেরকে দেখানো হয়নি, ফার্স্ট মিটিং অনেক আগে হয়ে দেখানো গেছে। হয়নি। হুম, বলো অরিত্রদা, বলো। না দেখো, আমি এটা ডিসএগ্রি করি। প্রথমে সাগরনীলের পয়েন্টের সাথে আমি একটু কথা বলে নিই। এই যে লাভ এট ফার্স্ট সাইট, এটা যে শেক্সপিয়ার দেখিয়েছে, এবং এটা যে বলিউড ছবি বহুদিন ধরে দেখিয়ে আসছে লাভ এট ফার্স্ট সাইট, এটাকে যদি তুমি কনভিনসিংলি প্রেজেন্ট করতে পারো, এটা আজকের দিনেও ওয়ার্ক করে। আমি তোমাকে বলছি, তার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে সীতারামম। সীতারামম হচ্ছে বিগেস্ট এক্সাম্পল, যে সীতা ওর প্রেমে কিন্তু ওই একটা ঝলকেই পড়েছে। সেটা তোমাকে দেখাতে হবে। এবং তুমি দেখবে মোস্ট অফ দ্য সাউথ ইন্ডিয়ান ফিল্মসে এটা মানে ইভেন তুমি অর্জুন রেড্ডি দেখে নাও, অর্জুন রেড্ডিতেও কিন্তু অর্জুন ওকে প্রথমবার দেখে ওই প্রীতি যে হাঁটছে ওখানে দেখেই কিন্তু প্রেমে পড়ে যাচ্ছে কলেজে। তো ওই একটা শটেই কিন্তু প্রেম হয়ে যাচ্ছে। এটা লাভ এট ফার্স্ট সাইটের কনসেপ্টটা নিয়ে তো অনেক আলোচনা হতে পারে, কিন্তু লাভ এট ফার্স্ট সাইট কিন্তু সিনেমাতে বহু দিন ধরে সাউথ ইন্ডিয়ান ছবি বলো বা বলিউড ছবি বলো কনভিনসিংলি দেখিয়ে আসছে। ওটা তুমি কিভাবে প্রেজেন্ট করছো? শাহরুখ খানের তো ঢের ছবি আছে, বীরজারা প্রথম শটে প্রীতি জিন্টার প্রেমে পড়ে যাচ্ছে শাহরুখ খান যখন হেলিকপ্টারে তুলছে ওকে। তো কি করে হচ্ছে? ইয়াশ চোপড়া প্রেজেন্ট করেছে ওইভাবে, ওইভাবে মিউজিক, ওইভাবে একটারা তাকাচ্ছে। তো সেটা যদি তুমি করতে পারো, ইট ওয়ার্কস, ঠিক আছে। বা সঞ্জয় লীলা বানসালি কি করে করেছিল। এবার আমার যেটা মনে হয়েছে, দেখো এই যে রূপমের সাথে আমি এগ্রি করি, বা সাগরনীলের সাথে যে মেন পয়েন্টস গুলো বলে সেগুলোতে এগ্রি করি। সিরিজটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর এফোর্ট দিয়ে বানানো হয়েছে। অনেক কিছু কিন্তু ভালো, মানে টেকনিক্যালি ওয়েল মেড, ক্যামেরা ওয়ার্ক ভালো, সাউন্ডের কাজ ভালো, গান ভালো, অনেক সাপোর্টিং অ্যাক্টরসদের অভিনয় খুব ভালো, অনির্বাণ ভট্টাচার্য, অনুজয়, ওনাদের কাজ খুব ভালো, পায়েলের ভালো, বা রোমিও জুলিয়েটের আরেকটা যে ফ্লিপ যে টেক এনেছে, যে আরেকটা রোমিও জুলিয়েটও আছে, সেই ব্যাপারগুলো সেগুলো খুবই ভালো। কিন্তু যেটা প্রবলেম হয়েছে, যে প্রথম দিকের এপিসোড গুলো আমাদের কেন এঙ্গেজ করতে হচ্ছে না, এটা আমার পার্সোনালি মনে হয় প্রতিটা গল্প না কমপ্লেক্সিটি ডিমান্ড করে না। তুমি যদি দেখো মানে একটা ওথেলো বা একটা ম্যাকবেথ যতটা কমপ্লিকেটেড, রোমিও জুলিয়েট কিন্তু ততটা কমপ্লিকেটেড নয় টেক্সট হিসাবে। এবার প্রতিটা গল্পের তো একটা এসেন্স আছে। তুমি সেটাকে যদি ফর দ্য সেক অফ কমপ্লিকেশন কমপ্লিকেট করতে চাও, বা অনেক তুমি দেখবে রোমিও জুলিয়েটের অরিজিনাল টেক্সটে যেটা সাগরনীল বলছে, যে আশেপাশের চরিত্রগুলো কিন্তু অতটা ভালো করে ফ্লেশ আউট করা নয়।
এবার সেটা একটা কারণ আছে, তার কারণ হচ্ছে যে মেন যাতে চরিত্রগুলোর উপর ফোকাস তোমার না নড়ে, তুমি রোমিও জুলিয়েটের প্রেম এবং ওদের পালিয়ে যাওয়া সেটার উপর যাতে বেশি ফোকাস করো, তাই জন্য আশেপাশে চরিত্রগুলোকে ইচ্ছে করে স্পেস দেয়নি, ডেভেলপ করেনি, ঠিক আছে? কিন্তু ওথেলো, ম্যাকবেথ মানে খুব কমপ্লেক্স এবং ডার্ক ক্যারেক্টার্স, জটিল। এবার আমার কি মনে হয়েছে যে যেহেতু অনির্বাণ ভট্টাচার্য এটা করেছিল, মন্দার করেছিল এবং সেটা বিশাল সাকসেস পেয়েছে, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে বহু লোকে। এবার ইন্সপায়ার্ড হয়ে তারা এই স্ক্রিপ্টটাকে লিখেছে যে আচ্ছা আমি রোমিও জুলিয়েটটাকে দেখি এই লেন্সে, যে মন্দার যে কমপ্লেক্সিটিটা দেখাচ্ছে আমি রোমিও জুলিয়েটটাকে সেই কমপ্লেক্সিটির সাথে দেখবো। তাই জন্য কি হয়েছে তুমি দেখবে প্রথম দিকে প্রচুর ক্যারেক্টার্স এর ইন্ট্রোডাকশন হচ্ছে, কিন্তু সেগুলোকে ক্লোজার দিতে পারেনি। ওই যে সেলুনের ছেলেটির ওই ক্লোজারটা হয়নি। অনেক এরকম চরিত্র আছে যেগুলোকে দেখাচ্ছে, বা এই যে ফ্যামিলির মধ্যে যে ফিউডটা সেটাকেও কিন্তু ক্লিয়ারলি ভালো করে ডিটেলে দেখায়নি, মানে সেটা অ্যাকচুয়াল গল্পতেও ছিল না, মানে যে কেন ওরা ওটাকে কন্টিনিউ করছে। এখানে দুটো ক্যারেক্টার উঠে এসেছে খালি, অনুজয় আর অনির্বাণ, ফ্যামিলির যে টাচটা ওটা এস্টাবলিশ হয়নি। হ্যাঁ, কিন্তু বাকি এত ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে, তুমি দেখো প্রথম 3টে এপিসোডের জন্য প্রচুর ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, স্মার্ট ডায়লগসও দিয়েছে ওদেরকে, ওরা অভিনয় ভালো করছে প্রত্যেকে। ওই যে কমেডি, যে স্ট্যান্ড আপ কমেডি করে যে ছেলেটি, ও রয়েছে এখানে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জন্য কি হচ্ছে, যেহেতু এত চরিত্রের উপর ফোকাস করতে গেছে, ওই যে মেন যে সেন্ট্রালে যে প্রেমটা সেটা তখন এচ আউট করে বেরোচ্ছে না। তুমি দেখবে ওই জন্য প্রচুর জিনিস, প্রচুর সাব প্লট দেখবে, মানে ধরো একটা জায়গায় এস্টাবলিশ করেছে সেটা কোনো ক্লোজার দিতে পারেনি। মানে রোমিও, এই যে রানা বলে ছেলেটি, এ কলেজে দেখাচ্ছে একটা মানে হোতা, মানে এর কাছে লোকে আসে নিজের প্রবলেম নিয়ে, দেখবে একটা সিন আছে যে ওকে এসে বলছে দাদা আমাকে এরকম, তো তারপরে ওটা ক্লোজারটা কোথায়? মানে আমরা কিন্তু কোথাও বুঝতে পারি না। রানা কিন্তু যে কলেজের যে হোতা এটা বলা হচ্ছে, কিন্তু উই আর নট সিইং ইট ভিজুয়ালি, কারণ যে টাইমটা ওটাকে উচিত ছিল সেটা না দিয়ে তখন এটা অন্য ক্যারেক্টারে সুইচ করে গেছে। আর আরো একটা ব্যাপার হচ্ছে, এই তুমি দেখবে 5টা এপিসোডের কাজ, মানে খুব ছোট কম্প্যাক্ট কাজ হচ্ছে, তার মধ্যে এতগুলো চরিত্রকে স্পেস দিয়ে এস্টাবলিশ করা এটাও ডিফিকাল্ট, এটা 8টা এপিসোড অ্যাকচুয়ালি ডিমান্ড করতো। আর আরো একটা ব্যাপার হচ্ছে কি, যে এই যে অনির্বাণ ভট্টাচার্য এবং পায়েলের যে অ্যাঙ্গেলটা, এই যে নতুন যে টেকটা, এটা অনেক আগে থেকে এস্টাবলিশ করতে করতে আসা উচিত ছিল, তাহলে এই জিনিসটা আরো বেশি মজা হতো। ওটা টুইস্ট হিসাবে না খুলে ওটাকে রাদার দেখানো উচিত ছিল যে একই একটা গল্পের মধ্যে দুটো রোমিও জুলিয়েট আছে, দুজনের গল্প দু রকমের। সেটা হলে আমার মনে হয় ইমোশনাল কানেক্টটা অনেক বেশি হতো, কারণ এটা একটা লাভ স্টোরি, এখানে ইমোশনাল কানেক্টটা বেশি দরকার রাদার দেন দ্য টুইস্ট। এটা তো থ্রিলার নয়, আমার দরকার কি যে প্রথম থেকে এস্টাবলিশ করে দিই। এবং তুমি যদি দেখো ড্রামা হিসেবে ট্রিট করতে পারতো আর কি পুরো বিষয়। এক্স্যাক্টলি। আরো আমার একটা মানে মনে হয়েছে এটা জিনিসটা দেখে, দেখো আমরা তো এটা বলে দিতে পারি না যে কে কিরম ভাবে টেক করবে, সেটা ক্রিটিকের কাজও নয়, বাট আমার মনে হচ্ছে এগুলো করলে আরো বেটার হতে পারতো। এবং আরো একটা জিনিস তুমি দেখবে, যে কোনো মানুষ যদি নিজে ভালোবাসায় ফেল করে, তার ভালোবাসাটা পরিপূর্ণতা না পায়, সে তখন দেখবে সামনে যদি সেম লোককে দেখে, একটা অন্য কোনো লোককে যে সেম সিচুয়েশনে পড়েছে বা এটা ফেস করছে, ও তাকে হেল্প করার চেষ্টা করবে সবসময়। এটা একটা সাইকোলজি কাজ করে। তো এটার উপরও খেলতে পারতো কিন্তু, যে অনির্বাণ ভট্টাচার্য হয়তো যেহেতু নিজেরটা সাকসেসফুল হয়নি, হয়তো প্রথম দিকে হয়তো রিভেঞ্জ নেওয়ারই চেষ্টা করছে, বাট একটা টাইম ওর মধ্যে ট্রান্সফরমেশন এলো, টুইস্টটা, এই ট্রান্সফরমেশনের টুইস্টটা দিতে পারতো রাদার, যে অনির্বাণ ভট্টাচার্য একটা টাইমে রিয়েলাইজ করছে যে ভাই আমি যদি সাকসেসফুল না করতে পারি, আমার প্রেমটা যদি না কমপ্লিট হয়ে থাকে, চলো আমি এদেরটা করে দিই, এদেরকে পালাতে সাহায্য করে দিই, বা এদেরকে আমি ছেড়ে দিই। তো এই জিনিসটা কিন্তু মজা দিত, তাহলে মানে তুমি তাহলে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড হতো, টুইস্টটা তুমি ওইটার উপর খেলতে পারতে রাদার দেন এইটাই যে ও আরেকটা রোমিও, এটা না দেখিয়ে রাদার টুইস্টটা এটার উপর খেলা যেতে পারতো, যে চেঞ্জ অফ হার্ট অফ অনির্বাণস ক্যারেক্টার, যাকে তুমি প্রথম থেকে দেখাচ্ছ যে এতটা হেট্রেড আছে, তার মধ্যেও যে ভালোবাসা লুকিয়ে আছে, দিস কুড হ্যাভ বিন আ বেটার টুইস্ট, এটা আমার মনে হয়েছে। বাট ওই আর কি, যে মেন সেন্ট্রাল ইমোশনটাকে কোথাও গিয়ে আমার মনে হয় যে ট্যাপ করতে পারেনি। এবং আমার ছেলেটার মেয়েটার পারফরমেন্সও সেরকম কিছু আউটস্ট্যান্ডিং মনে হয়নি। এবং এই সিরিজটা যে বাজেটে নির্মাণ করা হয়েছে, আমার মনে হয়েছিল, এবং যে লেভেলে প্রমোশন হয়েছে, আমার মনে হয় যে এটাকে সিম্পল রেখেই করা উচিত ছিল, তাহলে দুটো মানে ছেলে আর মেয়ে ইন্ডাস্ট্রি পেতো, মানে একটা হিরো হিরোইন পেয়ে যেত আর কি, যদি এটা সিম্পলিসিটির সাথে বলা হতো। লাভ স্টোরি কিন্তু সিম্পলিসিটির সাথে বলাটাই সবচেয়ে এফেক্টিভ হয়। তুমি দেখবে যে লাভ স্টোরি বলে নাগা চৈতন্য আর সাই পল্লবীর যে ছবিটা এলো, সিম্পল গল্প, লিনিয়ার, কোনো রকম কায়দা কানুন করেনি, কিন্তু ওয়ার্ক করছে। দিয়া এক্স্যাক্টলি। আর আর এখানে অরিত্রদা যেটা বললো লাভ এট ফার্স্ট সাইট নিয়ে, মানে শাহরুখ খানের যে ছবিগুলো, দেখো এরকম তো প্রচুর ছবির এক্সাম্পল আছে যেখানে লাভ এট ফার্স্ট সাইট মানে আমরা দেখেছি, এবং সেগুলো
খুবই আমাদের ভালো লেগেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি বলতো, প্রথম মোমেন্টে যখন হিরো হিরোইনকে দেখছে তখনই কিন্তু দর্শক হিসেবে আমরা কনভিন্সড হতে পারছি না যে এই ভালোবাসাটা কতটা প্রখর বা কতটা প্রবল। কিন্তু সেটা ফিল করছি আমরা তারপরে, যখন আধ ঘন্টা 40 মিনিট হয়ে যাচ্ছে, আমরা হিরোকে এফোর্ট দিতে দেখছি, তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, হিরো অ্যাকচুয়ালি মেয়েটাকে ভালোবাসে। তখন জিনিসটা ধীরে 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 আমাদের কনভিন্সিং লাগছে। মানে ওই পার্টিকুলার লাভ এট ফার্স্ট সাইটে যে সিনটা, সেটা স্টেজিং ব্লকিং ডিরেক্টর কিভাবে করছে আমি সেদিকে যাচ্ছি না, সেটা তো ডিরেক্টরের একটা কনভিকশন রয়েছে। কিন্তু যে ছবিগুলোতেই লাভ এট ফার্স্ট সাইট ওয়ার্ক করেছে, সেটাতে গোটা ছবিটাই অ্যাকচুয়ালি ভালো, বা ওই ওই হুম ইমোশনটা, ওই সম্পর্কটাকে দেখাতে পেরেছে। সেই জিনিসটা কোথাও এক্স্যাক্টলি, একটা এখানে এখানে ফল্টার করেছে, মানে রোমিও জুলিয়েটের ক্ষেত্রে, এক্স্যাক্টলি। তালমা রোমিও জুলিয়েটের ক্ষেত্রে। তাহলে ওটাও হয়তো ওয়ার্ক করতো মেবি। হ্যাঁ আসলে মানে এই কাজটা একটা ভালো কাজ, তবে এই কাজটার মধ্যে হুম পটেনশিয়াল ছিল, কাজটা দারুণ হতে পারতো। আর দেখো এটা এক্সট্রাঅর্ডিনারি এটা হতে পারতো এটা এবং না, এক্সট্রাঅর্ডিনারি দেখো লেভেলে এটা, গিয়ে হিটও হতে পারতো। হুম হুম হ্যাঁ মানে এটা এটা আমাদের এটা পরিষ্কার করে বলে রাখা দরকার, যেটা আমরা একটা ডিবেট, এই চ্যানেলটা এই জন্যই খোলা যে আমরা ডিবেট করবো যে কি হতে পারতো কি হতে পারতো না। এটা হ্যাঁ। কিন্তু সমালোচনা নয়, মানে গল্প হুম একজন ডিরেক্টর নিজের মতো করে বলবে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। আমরা মানে সেটাকে সমালোচনা করছি না, এটা পরিষ্কার করে রাখা না, দরকার। আমি তো অ্যাপ্রিসিয়েট করেছি এই ব্যাপারটা যে অনির্বাণ ভট্টাচার্য এই যে নতুন ট্যালেন্টকে উঠিয়ে আনছে, যে কতগুলো এক্স্যাক্টলি। অ্যাক্টার্স নতুন অ্যাক্টার্সদেরকে হুম উঠিয়ে হুম এনেছে এবং নতুন ডিরেক্টর নতুন রাইটার, এইটা তো খুবই ভালো হয়েছে। এবং তারা যে হুম এরকম একটা প্ল্যাটফর্ম পেলো, এত ভালো প্রমোশন পেলো, এই জিনিসটা তো ভালো হয়েছে। এটা তো ইন্ডাস্ট্রির জন্য একটা দিকে ভালো, যেটা বল্লভপুরের ক্ষেত্রেও হয়েছিল, যেটা মন্দারের ক্ষেত্রেও হয়েছিল। তো সেটা তো ডেফিনেটলি একটা পজিটিভ দিক, সেটা আমরা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েটও করছি। বাট কাজটার মধ্যে যেটা আমাদের মনে হয়েছে অনেস্টলি, সেটা আমরা তো শেয়ার করবো। এবং সেখানেও তো দেখছেন যে আমাদের একটা মানে কনফ্লিক্ট অফ ওপিনিয়ন আছে, মানে সাগর নীল একরকম ভাবছে, আমি একরকম ভাবছি, সেটা তোমাদের কনফ্লিক্ট হচ্ছে। আমরা আর কি কাউকে খারাপ বলতে বসিনি, আমরা জাস্ট মানে ডিসকাস ডাইসেক্ট আচ্ছা করতে বসি। আচ্ছা, আরেকটা আরেকটা এখানে রূপম দা কিছুক্ষণ আগে বলছিল যে মেয়েটা ছেলেটাকে থাপ্পড় মারে ট্রেলারের মধ্যে। হ্যাঁ। থাপ্পড় থেকে আমরা থাপ্পার মারুঙ্গিতে চলে যাই, পুষ্পা 2 এর গান কিসিক। কিসিক নিয়ে আলোচনা শুরু করি। বলো কিসিক কিসিক কিরকম লেগেছে? বাংলাতে বাংলাতে যে থাপ 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 থাপ্পড় মারুঙ্গি করে দেয়নি, এইটাই এইটাই রক্ষে। মানে থাপ থাপ না থাপ্পড় মারুঙ্গি করে দিলে খুব বাংলার যে গায়িকা যিনি গানটা গেয়েছেন, আমি যদিও ভিডিও করার সময় বলেছিলাম যে এখানে বাংলার আর্টিস্টদেরকে খারাপ বলে লাভ নেই, কারণ গানটা ইটসেলফ খুব হুম প্যাথেটিক হয়েছে। ওটাকে আরো খারাপ হয়েছে, যাই হোক বিষয়টা। কিন্তু যিনি গানটা গেয়েছেন তিনি বলেছেন যে সব গান সবার জন্য নয়, ওরকম ভাবা উচিত নয়, এরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছে। আমি একটা কথা বুঝে পাই না, যে আমাদের এখানে না সবার আগে মানে যারা ধরো কোনো কিছু ক্রিয়েট করেছে, তাদেরকে যদি কেউ ক্রিটিসাইজ করে, তাদেরকে যদি কোনো কথা বলে, তুমি দেখবে বাদ বাকি সব জায়গায় কিন্তু অতটা রিয়াক্টই করে না, রেসপন্ডই করে না। তারা ভাবে ঠিক আছে, কাজটা খারাপ হয়ে চুপ থাকে, কেটে যায়। আমাদের এখানে অডিয়েন্স বা মানে ক্রিটিক্স কেউ এটা নিয়ে বললে তৎক্ষণাৎ তাদের কিছু বলতে হবে, এবং শোনো, তাদের আমি এখানে বিষয়টা আরো এটা বুঝিয়ে দেয়। বল 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 রূপম দা, আমি এখানে কথা বল। বলি। বিষয় হচ্ছে যে হুম অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে রিভিউয়ারদের অতটা ইম্প্যাক্ট নেই। আমরা রিভিউয়ার হিসেবে, ক্রিটিক হিসেবে ইম্প্যাক্টটা রাখতে পারি। সেই জন্যই এই আলোচনাগুলো, সমালোচনাগুলো, যে আমাদেরকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এটা বলছে সেটা বলছে, ঠিক আছে, এই ধরনের কথাবার্তাগুলো উঠে আসে, কারণ আমরা ইম্প্যাক্ট রাখতে পারি, কারণ আমরা না যেই না, এবার মুহূর্তে আমি আমি এখানে একটা স্টেটমেন্ট কথা দিয়ে বলছি দিই। সাগর নীলের এই হ্যাঁ। কথাটার উপরে, যে হুম দেখো, একটা ফিল্ম মেকারের হয়তো খারাপ লাগতেই পারে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যারা ভালো ফিল্ম মেকারের এক্সাম্পল তুলে বলছি। লিজো জোসে পেলিসেরি, জালিকাট্টু, হুম হুম আমাদের হুম আঙ্গামালি ডায়েরিজ এর ডিরেক্টর, খুব বড় ডিরেক্টর, খুব ভালো ডিরেক্টর। তো ওনার যে সে লাস্ট রেগে ছবিটা গেছিল। উনি মোহনলালকে নিয়ে করেছিলেন, ওর ছবিটার নাম হচ্ছে মালাই কোট্টা বালিবান। এবার ওই ছবিটা বিশাল লেফট রাইট সেন্টার লোকে ধুয়েছে। এবার উনি হ্যাঁ কিন্তু তার কাউন্টারে একটা ইন্টারভিউ দিয়েছেন, ভারতবাজ রাঙ্গানের মতো বড় ক্রিটিককেই কিন্তু দিয়েছেন। হুম কিন্তু সেখানে উনি যখন নিজের ওপিনিয়নটা রাখছেন, সেটার একটা লজিক্যাল ব্যাকিং আছে, যে উনি এই সিনটা কেন করেছেন তার একটা লজিক্যাল ব্যাকিং আছে। সেটা এরকম হুম নয় যে আমি একটা মানে আমাকে নিজেকে বাঁচাতে হবে বলে কিছু বলছি। হ্যাঁ, উনি বলছেন যে প্লেন লজিক এরকম নয়। বলা, হ্যাঁ, ইললজিক্যাল নয়। এবং উনি বলছেন যে এইভাবে নয়। এবং রিসেন্টলিও যে উনি মেগা রাউন্ড টেবিল একটা হয়েছে না গালাটা প্লাসে, সেখানে উনি এসেছিলেন, এবং সেখানেও যখন উনি কথা বলছিলেন, উনি কিন্তু এই যে ছবি যখন ওয়ার্ক করছে না, মানে সেটাকে মানে একটা টাইমের পর তো ইউ হ্যাভ টু লেট ইট গো না। মানে তুমি ওটাকে যদি মনের মধ্যে নিয়ে বসে থাকো, দেখুন কেউই তো এজেন্ডা নিয়ে আসে না। মানে হুম একটা ছবির থেকে মানে যে ক্রিটিক, যে রিভিউয়ার, তারও একটা এক্সপেকটেশন রয়েছে যে আচ্ছা আমি ছবিটা দেখতে যাচ্ছি, আমিও মনে করছি, আমি মাথায় মাথায় ভাবছি, তাই জন্য আমরা থিওরিজ বানাই, বানাই যে আমরা মাথায় মাথায় ভাবছি। এবং এটা তুমি দর্শকও বানাচ্ছে, হয়তো সে প্ল্যাটফর্মটা পাচ্ছে না বলার, কিন্তু তারাও বানাচ্ছে মাথায়। এবার সে যখন গিয়ে ওটা পাচ্ছে না, তখন ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। এটার পিছনে কিন্তু এজেন্ডা নেই। এবার কি হয় আমাদের এখানে, যখন লোকে এটাকে ডিফেন্ড করতে আসে, সে যেহেতু তার কাছে লজিক্যাল গ্রাউন্ড নেই, আমি এক্সাম্পল দেবো না, আমি এক্সাম্পল দিতে পারি, তাহলে এটা মানে হুম খুব ঝামেলাদার হুম একটা এক্সাম্পল হয়ে যাবে। হুম হুম বাট এখানে যখন কেউ লজিক্যাল দিতে পারে না, মানে লজিক্যাল কাউন্টার নয় সেটা, মানে একটা হুম বলতে হবে বলে বলে দিলাম, এই করে দিলাম, ওই করে দিলাম, তখন কি, তখন তাকে পার্সোনাল নাম না নিয়ে পার্সোনাল অ্যাটাক করে দিলাম, করে দিয়ে ব্যাপারটাকে হুম
একটা অন্যদিকে নিয়ে চলে গেলাম, একটু মানে ফ্যান্সরা গিয়ে বলে দিল, এই করে দিল, কিন্তু ওইভাবে আলটিমেটলি হয় না। মানে আমাদের এখানে মানে এই এনভায়রনমেন্টটা হেলদি একেবারেই নয়, কারণ এই ক্রিটিসিজম জিনিসটা তো ছিলই না, একটা টাইম অব্দি তো এক্সিস্টই করতো না, এবার হুট করে এসছে, বা সেইটা তখন লোকে ডাইজেস্ট করতে পারছে না, এখনো ডাইজেস্ট করতে পারছে না, এবং লজিক এটা বোঝেও না লোকে। লজিকটা খানিকটা এরকম যে কলকাতা একটা শহর, সেখানের মানুষজন গাইতে কম পারে, এবং যেহেতু মুম্বাই কলকাতার থেকে বড় শহর, তাই জন্য মুম্বাইয়ের লোকজন বেশি ভালো গাইতে পারে। লজিকটা অনেকটা এরকম আর কি। ঠিক আছে, ফলত আমরা এটাকে নিয়ে আর বেশি কথা না বলি, এটাকে নিয়ে না কথা বলাই বেটার আমার মনে হয়। কি বলি, দেখ একটা পরিষ্কার কথা হচ্ছে যেটা মানে সবার আগে বুঝতে হবে, গানটা মহা বালের গান, ঠিক আছে, গানটা মহা বালের গান, এবং থামানের সাথে সুকুমার পুষ্পার টিম বেশি থামান না, ডিএসপির সাথে বেশি, হ্যাঁ ডিএসপির সাথে বেশি চোদাচ্ছিল। ডিএসপি একটা গান দিয়ে সিনেমার গান মেরে দিচ্ছি, বলছে আমার সাথে বেশি পিয়ারি করে দিই, একটা গান দিচ্ছি, গানটা খুব বাজে, অরিত্রা যাই বলো গান বাজে হয়েছে, কিন্তু তুমি যে বলছো না সিনেমার কোনো ক্ষতি কিন্তু এটা হচ্ছে না। হ্যাঁ মানে এইটাই হচ্ছে সুপারস্টারডামটা এখানেই, যে ওই গানটা ধরো বাজে হয়েছে, এটা ছবিটাকে নিয়ে তো আলোচনা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে, মানে আলোচনা মানে লোক ভাবতে পারবে না। কিন্তু দেখো ওয়ান্তা বা ছবিটা মানে ওই গানটা নিয়েও প্রচুর আলোচনা হয়েছিল, গানটা নিয়ে মানে অনেক স্টেটমেন্ট উঠে এসেছিল, গানটা কি বলতে চাইছে, আক্ষরিক মানে কি, কিন্তু এই গানটার মধ্যে একটা মজা আছে, প্রথম থেকে একটা ভাইব আছে। আর এই গানটা মানে এত বাজে গান আমরা রিসেন্ট টাইমস হয়তো শুনিনি, আমি সেদিক থেকে বলছি যে ডিএসপির কাছে মানে আর কোনো কিছু ছিলই না, কাউকে দিয়ে বানিয়ে বানিয়ে দেখেছিল। ডিএসপি এখন হয়তো আগের মতো ভালো গান বানাচ্ছে না, কিন্তু ডিএসপি এত খারাপ গান বানিয়েছে তুমি বলো, যে গানটা শুনলে আমি তোমাকে বলছি, নাগা চৈতন্য এবং সাই পল্লবীর একটা ছবি আসছে থান্ডেল বলে, ফেব্রুয়ারি মাসে রিলিজ করবে, আল্লু অর্জুনের ফাদারই প্রডিউস করেছে। ওই ছবিটার একটা গান বেরিয়েছে, তোমরা শুনো, এত সুন্দর রোমান্টিক গানটা হয়েছে। ওর প্রথমে একটা ভাইলিন দিয়ে শুরু হয়, কি সুন্দর গানটা বানিয়েছে। তো ওর তো এট এ টাইমই বানাচ্ছে, তো ওইটা এত ভালো বানাচ্ছে, এটা কেন বানাতে পারছে? এবার দেখো এইটাও না মিউজিক ডিরেক্টরেরও সবসময় যে মানে ওরকম বানাতেই পারবে, মানে এটা ক্রিয়েটিভ ব্যাপার, তো সবসময় ওরকম বেরোয় না, সেটাও একটা ব্যাপার আছে। আর ওদের ভেতরকার যে সমস্যা, না ওদের ভেতরকার যে সমস্যা, আমি এক লাইন বলি তারপরে আমিও বলে বলো বলো। ওদের ভেতরকারও যা সমস্যা দেখো, মানে সুকুমার যে স্টেটমেন্টটা দিল যে আমি এমন একটা লাইন খুঁজছি যে গানটায় মানে ওই লাইনটাই পার্টিকুলার ভাইরাল হবে রিলস, মানে ওদের টার্গেটই হয়ে গেছে। পুষ্পা যেরকম ভাইরাল হয়েছে, ভালো গান ভালো জিনিসপত্র না, যে গানটা ভাইরাল হয়েছিল আমাদের ওরকম ধরনের ক্যাচ লাইন খুঁজতে হবে। আগের বার তো ক্যাচ লাইন খোঁজেনি না, আগের বার তুমি বলো হিন্দিতে গানগুলো মার্কেটই করতে পারেনি, ধরতেই পারেনি কিছু। কত পরে ছবি রিলিজ হওয়ার পরে আমরা শিবল্লি গানটাকে ভালো ভাবলাম, ইনিশিয়ালি আমরা কোথায় শুনেছি, ছবি রিলিজ হয়েছে 3 কোটি টাকার ওপেনিং দিয়েছে, সেখান থেকে আস্তে 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 সেই ছবি 100 কোটির কালেকশন, সেই ছবি কি মার্কেট করলো, 83 পুরো ডুবে গেল, তখন থেকে আমরা পুষ্পার গান শোনা শুরু করেছি। কিন্তু ওদের এবার যেন অ্যাটেনশনটাই এটা ছিল যে আমাদেরকে ভাইরাল হওয়ার এলিমেন্ট লাগবে। তো এইটা আমার মনে হয় যে ওদের পুরো টিমটাকেই সাফার করিয়েছে, থামানকে আনা, বিজিএম এর জন্য বাদ দেওয়া, লাস্টে স্যামসিস, এত ঝামেলা। তো আমার মনে হয় ওদের নিজেদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে। আজনিশ লোকনাথ বলে আরো একজন মিউজিক ডিরেক্টর আছে, যে ওই যাত্রা সিকোয়েন্সটা বিজিএম দিয়েছে, এবং তুই ভাবো ব্যাকগ্রাউন্ড মিউজিক ওনারই করা। পুরি খানার বেশি গান নাকি ছবিটার জন্য রিজেক্ট হয়েছে। তুমি ভাবো মানে একটা মিউজিক ডিরেক্টর কত চাপের মধ্যে দিয়ে গেছে এই ছবিটার জন্য, তো সেটার এফেক্ট তো হবেই কিছু। এখন আমি এইটাই ভাবছি যে কুড়িখানা গান কতটা বাজে ছিল, যে এই থাপ্পার মারুঙ্গি সালা থাপ্পার মারুঙ্গি। না খারাপও বলা যায় না, খারাপও বলা যায় না, হয়তো ও এরকমই কিছু চাইছিল ডিরেক্টর বা টিম, যে আমাদের ক্যাচ লাইন দাও, ভালো গান আমাদের চাই না, হয়তো সেই গানগুলো ভালোই ছিল। এখন বলাও যাচ্ছে না, দেখবে তুমি হলে গিয়ে যখন দেখবে তখন আল্লু অর্জুন এমন পারফরমেন্স দিয়ে দিয়েছে, দেখবে এই গানটা একটু একটু করে পাবলিকে ভালো লাগতে শুরু করলো। আমি জানি না, কারণ পুষ্পা পার্ট 1 এর রিভিউতে আমি বলেছিলাম যে পুষ্পা পার্ট 1 এর রিভিউতে আমি বলেছিলাম যে আমার এই গানগুলো একদম বাজে হয়েছে, একদম বাজে গান, এরকম কিছু একটা বলেছিলাম বোধহয়। তারপর সেই গানটা 1 মাসের মধ্যে মানে আমি নিজেই মানে 50 বার শুনে পাচ্ছি না। বলতো কি যে সব মানে হতে পারে কোনো ঠিক নেই। দেখা যাক আরেকটা গান আসছে, সেটা আশা করি ভালো হবে। আচ্ছা আমরা গেম চেঞ্জারে গানে চলে যাই। গেম চেঞ্জারের যে গানটা রিলিজ করেছে সেই গানটা খুব সুন্দর হয়েছে, গানটা দারুণ হয়েছে, গানটা দারুণ হয়েছে, ভিজুয়ালস ম্যাচ করছে না। হ্যাঁ ভিজুয়াল ম্যাচ করছে না, মানে কিয়ারা আডবাণী করছে কেন?
হ্যাঁ, আরে ব্যাপারটা না এবার অতিরিক্ত, মানে মনে হয় না যে কিছু জিনিসপত্র আমরা একটু অতিরিক্ত করে স্যাচুরেটেড হয়ে যায়, যে বেশি কিছু দেখাতে গিয়ে অনেক কিছু হয়ে যায়, সেরকমই মনে হচ্ছে, ভালো লাগছে না ভিজুয়ালি। এত সুন্দর একটা গান, সেটাকে কত ভালো মতো ব্যবহার করা যেতে পারতো। আমরা গানটা শুনে মনে হচ্ছে যেন রোজা সিনেমার গান, আর অরবিন্দ স্বামীকে দেখতে পাচ্ছি, মানে আমার পুরো ওই রকম দাদা ফিল আসছে। শঙ্করের বুঝতে পারছি। 90s এর যে ছবিতে তাতে রোমান্টিক গানগুলো এরকমই শুনতে হতো, সেরকম এরকমই ফ্লেভারই শুনতে হতো। রেখেছে। কিন্তু এবার ব্যাপার হয়েছে কি, শঙ্কর মানে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে শুনতে পারে, তো এরকম নানান রকম টেকনিক, 20 কোটি টাকা গানটার পিছনে খরচা করেছে, 20 কোটি টাকা, বুঝতে পারছো? এবার কি হয়েছে যে কিছু সময় মিনিমালিজম অ্যাকচুয়ালি হেল্প করে, কিছু জিনিসে ম্যাক্সিমালিজমের জায়গায় মিনিমালিজম হেল্প ঠিক। করে, ঠিক আছে? তো সেইটাই আর কি এখানে মিসিং হয়ে গেছে। তুমি ভাবো জাস্ট, একটা ডিরেক্টরের যখন টাইম খারাপ চলে তখন তার কতগুলো ডিসিশন ভুল হতে থাকে, বুঝতে পারছো? মানে এটা আমরা কিছু বছর আগে অব্দি এই কথাটা বলতে পারতাম না, আজকে কিন্তু আমাদের বলতে হচ্ছে। মানে বলতে টাইমটা হচ্ছে। কতটা ইম্পর্টেন্ট দেখছো, ট্যালেন্টের থেকেও ঠিক ঠিক। ভাগ্য, এই যে বলে লোকে যে ভাগ্যের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, সেটা এবারে বোঝা যাচ্ছে। শঙ্করের মতো তো ডিরেক্টর, মানে 2010-এ রোবট যে বানিয়েছে, মানে সব দিক থেকে পাথ ব্রেকিং, ওরকম কালেকশন তখনকার দিনে 300 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে করেছিল, তখন কেউ ভাবতে পারতো ওইরকম সিনেমা করে? তো দেখিয়েছিল, আজকে তারই সিনেমার অ্যাস্থেটিক্স নিয়ে সবকিছু নিয়ে হচ্ছে। তো এটা টাইমের ব্যাপার আর কি। আচ্ছা, আমরা আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক বেবি জনের গানটা নেন মাটাক্কা। বেবি জনের গান। বেবি জনের গান আমার বেশ ভালো লেগেছে, আমি জানি না বাকিদের কিরকম লেগেছে, আমার তো খুব আমারও মজা ভালো লেগেছে। আমারও মজা লেগেছে। আসলে বেবি জনের কম্পিটিশনটা না আর কারো সঙ্গে ছিল না, আমার যেটা মনে হয়। বেবি জনের কম্পিটিশনটা ছিল হচ্ছে পুষ্পার কিসিক গানটার সাথে। ঠিক পরের দিনই আসছে, এবং কিসিক গানটা লোকের এত বাজে লেগেছে, এত রদ্দি লেগেছে, আর বেবি জনের গানটা ওর থেকে তো বেটার হয়েছে। গানটা না, যে কিসিকের জন্য যে অডিয়েন্সটা ছিল বসেছিল, ওই অডিয়েন্স এই গানটাকে পুরো নিয়ে নিয়েছে। এবং সব দিক থেকে ডান্স ওয়াইজ যেরকম বরুণ থেকে লাগছে, যেরকম দেখতে, পুরো ব্যাপারটা না খুব ভালো করে ওয়ার্ক করে গেছে। ডান্স স্টেপ যেরকম ভাবে দিলজিৎ রয়েছে, পুরো ব্যাপারটা না পুরো জমে গেছে। তো আমার জন্য বেবি জনের গানটা অনেক অনেক বেশি ওয়ার্ক করেছে, এবং আমি মজা পেয়েছি। যে হ্যাঁ ভাই, গানটা হ্যাঁ লিরিক্স খারাপ হ্যাঁ। হতে পারে, গানটা লিরিক্স খারাপ হতে পারে, আমি তো ভাবছি না ইরশাদ কামিল সে কিসব গান লিখছে, মানে কিছু করার নেই আর কি। যাই হোক, ঈর্ষাদ ওরকম একটা কামিলের জোনের গান নয় অ্যাকচুয়ালি, ঈর্ষাদ গান কামিল তো এই নয় ধরনের actually। গান লেখার এক্সপার্ট নয়, হুম। এক্স্যাক্টলি। এইসব গান মানে ইয়েকে দিয়ে করানো উচিত ছিল, সমীর ঠামিরকে দিয়ে করানো উচিত ছিল। যাই হোক, সে গানটা লিখেছে, এবং গানটার মধ্যে সব থেকে মজা হচ্ছে যেভাবে পিকচারাইজ করা ব্যাপারটা। তুই দেখ, আরে দারুণ দারুণ। অডিও এবং দেখো। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ বলে নাও, হুম, বলো বলো। Sorry, 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 এবং বলো বলো। দুজনের দুজনের দেখো ডান্স স্টেপ, এটার মধ্যে কিন্তু এমন নয় অরিত্র যে বিভৎস ডান্স স্টেপ দিয়েছে, বিভৎস হুক স্টেপ দিয়েছে, কিন্তু যেটা না, ওই যেটা মজা হয় না, যে দুজন এমন অ্যাক্টিভিটি করছে, ওই যে এরকম একটা হালকা একটা স্টেপ করছে, কিন্তু তুমি দেখো ওটার মধ্যে একটা অদ্ভুত কিউটনেস রয়েছে, অদ্ভুত মজা রয়েছে। দেখবে চশমাটা ফেলছে, চশমাটা ড্রপ খেয়ে উঠছে, পড়ছে উঠছে, আর এই যে ভার্চুয়ালি এরকম ভাবে গানটার সেটটা ক্রিয়েট করা, গানটার মধ্যে অদ্ভুত একটা চার্ম এনে দিচ্ছে, পুরো দুটো ক্যারেক্টারকে কেটে বার করছে। তো যে কারণে এটা অনেক ভিজুয়ালি অনেক বেশি আমার মনে হয় লোকের ভালো লাগবে। বলো অরিত্র, বলো। আমার মনে হয় ওদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু দারুণ ওয়ার্ক করেছে, এবং ওরা ফুল এনার্জি দিয়ে নেচেছে দুজনে। মানে তুমি দেখবে যখন পার্টিকুলারলি হোনে দে নেন মাটাক্কা, ওই জায়গাটাতে যেভাবে নেচেছে দুজনে ফুল এনার্জিতে, ওই জায়গাটা খুব ভালো লেগেছে। কীর্তি সুরেশ এর আগেও নেচেছে, মানে মহেশবাবুর সাথে ভালোই নেচেছে, বাট এটাতে আমার মনে হয় আরো বেশি ভালো নেচেছে। এবং কিন্তু তবু আমি বলবো বেবি জনের এখন অব্দি হাইপ কিন্তু কম আছে, মানে ট্রেলারটাকে আরো বেটার ওয়ার্ক করতে হবে, যে ওই ছবিটা ওরকম একটা নেক্সট লেভেলে যেতে পারে আর কি। সাগরনীল বলো। অ্যাকচুয়ালি কীর্তি সুরেশের বেস যেটা ডান্স পারফরমেন্স আমার দেখার মতে, দাস্তারাতে দেখবে ওর একটা একার ডান্স আছে, বাকিরা সবাই বাজাচ্ছে, আর বিয়ের আগে বিভৎস, ওটা দারুণ মানে দারুণ। এবং ওকে পুরো অন্যভাবেই প্রেজেন্ট করেছিল ওই ছবিটাতে। ও তা কি ছবি মনে করানি, দারুণ দারুণ। বলতো, আমার কীর্তি সুরেশকে খুব পছন্দ, আমার গানটা খুব ভালো লেগেছে, আমি বারবার দেখছি। খুব পছন্দ, হ্যাঁ খুব পছন্দ। আমার কীর্তি সুরেশের ফেভারিট ছবি দুটো আছে, একটা মহানটি, একটা হচ্ছে সানি কায়দাম। এই দুটো ছবি আউটস্ট্যান্ডিং। সানি কায়দাম ভাই কি ছবি, ব্যাপক ছবি। যাই হোক, আমার ওই মেয়েটাকে খুব ভালো লাগে নানির সাথে, প্রিয়াঙ্কা মোহন। ও দুটো ছবি দেখলাম, মানে নানির সাথে গ্যাং লিডার, আর হচ্ছে সারিপদ সানিবারম। এত কিউট, এত সুন্দর। সাউথ ইন্ডিয়ান দর্শক কিন্তু ওকে ট্রল করে, অ্যাক্টিং করতে পারে না। ও অ্যাকচুয়ালি অ্যাক্টিং পারে না, অ্যাক্টিং পারে না, কিন্তু আমি বলছি কি এত কিউট না ও, আরে ওকে দেখেই ভালো লেগে যায়। এরও তো হিরোইন হয়েছে দুবার, শিবা কার্তিকেরও দুবার হিরোইন হয়েছে। কিন্তু নানির সাথে ওকে খুব ভালো লাগে।
ডক্টরে তো খুবই বাজে অভিনয়, আর নেলসন মনে ওকে বলেছিল যে তুই এক্সপ্রেশনই দিস না, পুরো দেখবে মেয়েটা পুরো ফ্ল্যাট, শিবা কার্তিকেন যে ফ্ল্যাট না, ওটার মধ্যে একটা মজা আছে, যে কোনো এক্সপ্রেশন দিচ্ছে না, ওটার মধ্যে মানে এত ওই জিনিসটা ডার্ক মনে হচ্ছে যে মেয়েটা কিছু বলে যাচ্ছে, কোনো রিয়াকশন নেই, কিন্তু মেয়েটার ইটসেলফ কোনো রিয়াকশন নেই, মেয়েটা রেখে যাচ্ছে, ওটা রাগ মনে হচ্ছে না। শোনো, এই মেয়েটা ভালো, বল। ঠিক আছে, খুব খুব সুন্দর টুন্দর দেখতে, ঠিক আছে, কিন্তু লাস্ট 5 বছরে রুক্মিণী বাসন্তের মতন বিউটিফুল হিরোইন, রুক্মিণী বাসন্ত জাস্ট অন্য ভাই, অন্য লেভেল ভাই। রুক্মিণী বাসন্তের সঙ্গে নানির একটা আমি জুটি চাই, ঠিক আছে, একটা ছবি, মানে আমার যদি প্রডিউসার হতাম, আমি ডিরেক্টর হতাম, আমি বানিয়ে দিতাম ওদের দুজনের রোমান্টিক ছবি। করে নেবে রুক্মিণী বাসন্ত, ভালো ভালো ছবি করছে, ড্রাগনে আছে, ওইদিকে শিবা কার্তিকের সাথে ছবি করছে। যাই হোক, আমরা নায়িকাদেরকে নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, আমরা বাংলা ছবি নায়িকাদেরকে নিয়ে এইভাবে আলোচনা করতে পারি না। কোনদিন আমি বলছি ডার্ক কমেডি নিয়ে যখন কথা হলো, ডক্টরের কথা উঠলো, আমি বলছি যে তুমি এই ছবিটা দেখেছো, ওই ব্লাডি বেগার বলে, অ্যামাজন প্রাইমে এসছে, নেলসন ওই ছবিটা প্রডিউস করেছে। আমি দেখলাম, দেখিনি। হ্যাঁ দেখে ফেলো, বাট অতটা ভালো হয়নি, নেলসনের স্ট্যান্ডার্ডের হয়নি, বাট আশা করি মানে মোটামুটি ভালো লাগবে, মানে কিছু আইডিয়া খুব ভালো, একটা ভিখারিকে নিয়ে, মানে হিরো ভিখারি, একটা ভিখারির গল্প, ঠিক আছে, আর পুরো ওই রকম ডেড প্যান হিউমার আর কি, যেটা নেলসনের ছবিতে থাকে। নেলসন ছবিটা প্রডিউস করেছে, দিওয়ালিতে বেরিয়েছিল, আমারানের সাথে ক্ল্যাশ করেছিল বলে চলেনি সেইভাবে, এবং তামিলের একটা রাইজিং হিরো আছে, ওর নাম হচ্ছে কেভিন, ওর আরেকটা সিনেমা আমি সেনকে সাগর নীলকে সাজেস্ট করছিলাম, স্টার বলে, অ্যামাজন প্রাইমেই আছে, তো পারলে দেখো, মানে খুব ভালো কাজ করছে, মানে নতুনদের মধ্যে ওই ছেলেগুলো হচ্ছে নতুন, মানে লাভারের যে হিরোটা, তারপরে ওর নাম হচ্ছে মধুকন্ডন, তো লাভারের যে হিরোটা, তারপরে এই কেভিন, এরা হচ্ছে উঠতি হিরো আর কি, মানে শিবা কার্তিকেনের পরে এরা উঠছে আর কি। লাভার সিনেমাটা কি সিনেমা বলতো, দারুণ, ব্যাপক লাভারের মতন রিয়েলিস্টিক সিনেমা, এবং ছবিটার এন্ডিং, তোমরা অনেক সিনেমা মিস করছো, আমি তোমাদেরকে বলছি, তোমরা লুবার পান্ডু সিনেমাটা দেখেছো? লুবার পান্ডু না, আরে এটা দেখো, ডিজনি হটস্টারে অ্যাভেলেবেল আছে, ক্রিকেট নিয়ে সিনেমাটা। তোমরা আইয়াপ্পানাম কোশিয়াম ছবিটা দেখেছো? আইয়াপ্পানাম কোশিয়াম, ওই টাইপেরই সিনেমা, মানে দুটো লোকের মেল ইগো ক্ল্যাশ নিয়ে, ঠিক আছে, ক্রিকেটের ব্যাকড্রপে, গ্রামে যে খেপ খেলা হয় না, ক্রিকেট রবার বল দিয়ে, মানে লুবার পান্ডু কথা মানে হচ্ছে রাবার বল। তো ওইটা ডিজনি হটস্টারে বেরিয়েছে, মানে তামিলনাড়ুতে ওটা সুপারহিট হয়েছিল, তারপরে ডিজনি, দেখো ওটাও কালী পুজোর সময় এসেছিল, আমি তো দেখে রিভিউ করেছি, আমি মানে রেকমেন্ডও করেছিলাম অনেককে। তোমরা এই দুটো ছবি দেখো, ব্লাডি বেগার, স্টার, তারপরে এই লুবার পান্ডু, এগুলো দেখো। দেখে নিচ্ছি। তোমার লাকি ভাস্কর কেমন লাগলো? লাকি ভাস্কর আমার সুপার লেগেছে, আমার হেভি লেগেছে, আমি ফুল মস্তি এই ছবিটা দেখে। ছবিটা সব থেকে মস্তি লেগেছে হচ্ছে যখন হচ্ছে একদম শুরুতে মালটা আসলো, এসে গল্পটা বলা শুরু করলো, আর এদিকে বলছে চল কাহানি শুরু কর, কারেন্ট চলে যায়, মালটা পোর্টাল ব্রেক করে বলছে কাহানি শুরু করে। ও এত ভালো লাগলো যে গল্পটা আমাদের মনে হয় শুরু হবে, টেনশন, ওখান থেকে মানে এত সুন্দর করে ফোর্থ ওয়ালটা ব্রেক করেছে। ছবিতে 4 থেকে 5 বার ব্রেক করা, অথইয়ের মতো 500 বার ব্রেক করেনি। 5খানা পয়েন্ট, পিক পয়েন্ট, হেভি লাগে দেখতে। ও যে ওর বউয়ের সাথে, আমাদের খালি মনে হয় ছবিটার ফার্স্ট হাফ দেখবে যে ওর বউয়ের বিজনেসটাকে কেন গুরুত্ব দিচ্ছে না, ও যে নিজের লোভের জন্য ওর বউয়ের মানে মনটা পুরোপুরি ভেঙে দিল, ওই জায়গাটা না ব্যাপক, যে বউয়ের ব্যবসাটা একটু করে কাজে লাগালো, আর বাবা যখন কথা বলল, মানে ছবিটা এত স্মার্ট, এত শার্প। সাধারণ মানুষ না, অনেকে আমি দেখেছি স্ক্যাম 1992 এর যে হর্ষদ মেহতা যে কি স্ক্যাম করে সেটা বোঝেইনি, তারা থ্রিলের জন্য ছবিটা দেখেছে, সিরিজটা দেখেছে। মানে বহু লোক আছে যারা স্ক্যামটা বোঝেনি, কিন্তু এটা খুব সত্যি কথা। আমার অনেক বন্ধুরা যারা দেখে নিয়ে, এদের কোনো আইডিয়াই নেই হর্ষদ কি করেছে। ওই যে দুটো ব্যাংকের মাঝখানের যে স্প্যানটা ও কি করতো, ওই টাকাটাকে লাগাতো, অনেকে বোঝেনি। তার কারণ হানসাল মেহতার এটাই ইন্টেনশন ছিল, আমি এটাকে খুব স্মার্টলি দেখাবো। এখানে ওই বিষয়টাকে এত সহজ করে দেখিয়েছে, এবং ওটাকে কিন্তু এমন না যে অত কঠিন বলে জিনিসটার মধ্যে কঠিনত্ব রেখেছে, ব্যাপারটাকে খুব ইজি করে দিল অডিয়েন্সের জন্য। এবং এই চরিত্রটাকে এরকম ভাবে বের করেছে না, আমার হেভি লেগেছে, রাইটিং হেভি লেগেছে। আর দুলকার, আরে এরকম দুলকারের পারফরমেন্স, মানে মীনাক্ষীর মতো অ্যাক্ট্রেসকে ও বের করে দিচ্ছে, ব্যাপক। ছবি দেখে একটা প্রপার যদি একটা অ্যান্টাগনিস্ট হতো না, মানে যেই কেসটা ইনভেস্টিগেট করতে এসছে, সেই ক্যারেক্টারটা যদি মানে টপ কেউ হতো, মালায়ালামের যুদ্ধের বাবাই হতো, উপরে উড়িয়ে দিত ছবিটা এমনিও ভীষণ ভালো লেগেছে আমার।
সাগর নীলে তো অতটা জমেনি মনে হয়, আমি সাগর নীলের রিভিউটা দেখলাম। তোমাদের তোমাদের রিয়াকশনের মতন এমনি ভালো ছবি, তোমাদের রিয়াকশনের মতো আমার এই ছবিটাকে নিয়ে আর কি রিয়াকশন নয় আর কি। কারণ টুইস্ট গুলো মানে আমার জন্য রিপিটেটিভ হয়ে গেছিল, যে মানে আমি বুঝেই যাচ্ছিলাম যে এই ক্যারেক্টারটা তো কোনোভাবে ফাঁসবে না, ও বেঁচেই বেরিয়ে যাবে। ফলে তো টেনশনটা আমার জন্য, হয়তো ডিরেক্টর সিনটাকে সেভাবে স্টেজ করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের এলিভেশন হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু যেহেতু আমি আগে থেকে বুঝেছি যে এ তো ভাই কিছু হওয়া এর পক্ষে সম্ভবই নয়, এবং খুব রুটিন একটা আর কি যে স্ক্রিন প্লে ফরম্যাট সেটাকেই আর কি ফলো করে, যে অ্যাকচুয়ালি টাকা হাতে চলে আসার পরে ও অ্যাকচুয়ালি মানে আর কি ভুলভাল কাজকর্ম করবে, নিজের বাড়ির লোকের সঙ্গে অন্যায় ব্যবহার করবে, আশেপাশে প্রতিবেশীর সঙ্গে উল্টোপাল্টা করবে, সেই জিনিসগুলো একটু আমার মনে হচ্ছে যে আর একটু ব্রিদিং স্পেস ডিমান্ড করছিল। ছবিটাকে ড্রামাটার দিকে ঠিকই বলেছো, ড্রামাটা আমারও ড্রামার পোর্শনটা আমার জন্য ওয়ার্ক করেনি, কিন্তু আমার মানে ওভারঅল আমার কি মনে হয় বলো তো সাগর নীল, তুমি যে কমপ্লেক্সিটিটার কথা বলছো ওই দিকটাতে ঢোকেনি কেন, তার কারণ হচ্ছে যে সাবজেক্ট ম্যাটারটা ওটা ইটসেলফ খুব কমপ্লেক্স, তো ওটাকে যদি আবার একটা কমপ্লেক্স স্ক্রিন প্লে দিয়ে প্রেজেন্ট করতো তাহলে ওটা মানে ওটা তাহলে একটা ওটিটির কাজ হতো, ওটা তাহলে হলে আসতো না। এক্স্যাক্টলি, এটা কিন্তু ওই যেটা প্রথমেই রূপম বললো, এটা আমি রিভিউতেও বলেছিলাম যে স্ক্যাম 1992 একটা সার্টেন অডিয়েন্স অব্দি পৌঁছাচ্ছে, কিন্তু এই সিনেমাটা হলে বেরিয়ে সুপারহিট হয়েছে, তার মানে কতটা মাস লেভেল অব্দি পেনিট্রেট করতে পেরেছে, মানে তেলেগু মার্কেটে সুপারহিট হওয়া, তো ওইটা একটা বিশাল বড় ব্যাপার। তো সেইটা করতে পেরেছে ওই ক্র্যাকটা, ওই যে জিনিসটাকে সিম্পলিফাই করে দেখানো। এবং আরো একটা আমার খুব ভালো লেগেছে, আমরা হয়তো দেখাচ্ছি যে টুইস্ট গুলো হয়তো সিম্পল, বাট ওর প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল, যে কিভাবে ওই বারবার ওই যে মানে দেখাচ্ছে যে প্রায় ফেসে গেছে ভাস্কর, তারপরে আবার ফ্ল্যাশ কাট যে ওর কাছে একটা মানে প্ল্যান বি ছিল। কিন্তু তুমি দেখো যে প্রতিটা ক্যারেক্টারকে, যে রূপম বললো, প্রতিটা ক্যারেক্টারকে যাকে নিয়েছে ইউজ করেছে তাকে পরে একটা ক্লোজার আছে তার, মানে প্রতিটা ক্যারেক্টার, ওই যে প্রথমে যে যার সাথে ও টিভির ব্যবসা করতো তাকেও পরে ফিরিয়ে এনেছে, প্রতিটা জিনিসকে কিন্তু ইউজ করেছে, মানে ওর ওয়াইফের ওই বিজনেসটা থেকে শুরু করে মানে সবকিছু, ইচ এন্ড এভরিথিং। মানে আমাদের একটা স্ক্রিন প্লে রুল আছে যে প্রথমে যদি তুমি কোনো জিনিসকে ইউজ করছো, একটা এলিমেন্টকে, সেটাকে ক্লোজার দাও, তো ক্লোজারটা প্রপারলি দিয়েছে, প্রতিটা জিনিসকে ইউজ করেছে স্ক্রিন প্লের মধ্যে, তো সেটা আমার খুব ভালো লেগেছে। কমার্শিয়াল সিনেমা হিসেবে ঠিকই আছে, ভালোই হয়েছে, মানে রাইটিংটা ভালোই। এবং লাকি ভাস্করের মধ্যে যেটা আমার খুব মানে মানুষ খুব এন্টারটেইনড হয়েছে, মানে আমি অ্যাকচুয়ালি দেখলাম যে লাকি ভাস্কর দেখে কিন্তু খুব মজা পেয়েছে পাবলিক। আমি জানি না কেন, আমি হয়তো আমি হলে গিয়ে দেখলে অতটা বেশি মজা পেতাম, বাড়িতে একা একা দেখেছি বলে হয়তো কোনো কারণে ইয়ে হয়নি, জানি না। ঠিক আছে, আমরা নেটফ্লিক্সে আরো একটা কাজ এসেছে, সেটা হচ্ছে নীরজ পান্ডের যে ছবিটা, সেটা দেখেছো কি? আমি নীরজ পান্ডের ছবিটা আমার দেখা হয়নি। আমার ছবিটা নিয়ে আশা ছিল, আমার ছবিটার ফার্স্ট হাফ হেভি লাগছিল, মানে প্রথম যে সিকোয়েন্সটা ওই জিমি শেরগিল আসবে, ওর ট্র্যাক রেকর্ড বলবে, ছবিটা সেকেন্ড হাফে আমার মনে হয় ধপ করে পড়ে যায়, এবং ছবিটার ক্লাইম্যাক্সটা একটু তোলার চেষ্টা করেছে, বাট আমার সিনেমাটা খুবই মোটামুটি সিনেমা মনে হয়েছে। এবং আমার মনে হয়েছে নীরজ পান্ডের না যে একটা স্টাইল হয়ে যাচ্ছে তার, এই অরমে কাহা দামটা এই কারণে ডুবলো যে আমি একটা বড় পার্ট দেখাচ্ছি না গল্পে, ঠিক আছে, এবং সেটাই অডিয়েন্সের কাছে চমক দেবো আমি, যেটাই ওর স্টাইল ছিল মূলত। স্পেশাল 26-এ দেখবে জিমি শেরগিল ফোনটা ধরবে, এদিক থেকে আকশায় বলবে যে আপ আর কুছ কনস্টেবল আ যাইয়ে, তখন না শটটাকে ওয়াইডে দেখায় না, এমন ভাবেই দেখাচ্ছে যে একটা মাইক দেখা যাচ্ছে, কিন্তু ওটা যে একটা ঘর, ওটা যে একটা পুলিশ স্টেশন আমরা বুঝতে পারবো না, ঠিক আছে, ওভাবে কি এটাই ওয়ার্ক করবে বারবার। এবার ওটা ওয়ার্ক করেছে স্পেশাল 26-এ, ওটা ওয়ার্ক করেছে ওর বেবিতে, অ্যাওয়ারনেস ডেতে, ওর স্পেশাল অপসে ওয়ার্ক করেছে। এবার যেটা করছে ওই জিনিসটাকে না বড় করে দিয়েছে, আর ছোট না, এবার জিনিসটা এত বড়। হাফ টাইমের পরে পুরো বিষয়টা এক্সপ্লেন করবো। আমার এত বাজে লেগেছিল অরমে খাওয়া দামটা, আমরা তো ট্রেলার দেখেই বুঝে গেছি যে ছবিতে খুনটা ও করবে না টাবু করবে, ওটার জন্য ছবিটাকে টেনে 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 শেষে নিয়ে গেল, কিচ্ছু ওয়ার্ক করলো না। এই ছবিটার যে ব্যাক স্টোরিটা বানিয়েছে, যে 15 বছর পর দুটো মানুষের দেখা হচ্ছে, ওকে ডেকেছে দেখা করতে, কি ইন্টারেস্টিং বলতো, বহুরূপীর মতো কিন্তু অনেকটাই, যে ওই পুরোনো রিভেঞ্জটাও নেবে। এবার তুমি বলো, যখন সামনে আসলো ব্যাক স্টোরি বলা শুরু করলো, একটা বন্ধু বান্ধবী ছিল, পিঠে মলম লাগাতে এসেছে, ও চলে গেল, এই মেয়েটার সাথে ওর বিয়ে হলো, পুরো মানে যা তা করে দিল ছবিটা। এবং যে শেষের যে পয়েন্টটা, যে আমি হর্ন দিচ্ছিলাম, এ বলে হ্যাঁ আমিও জানছিলাম, মানে এগুলো না খুব বোকা বোকা, খুব ক্লিশে হয়ে গেছে এই বিষয়পত্রগুলো। আর নীরজ পান্ডে আমার মনে হয়, না আমার কি মনে হচ্ছে বলতো রূপক, আমার কি মনে হয়েছে, দেখো মানে সিনেমাটা যখন শুরু হলো, ওই যে প্রথম যে সিকোয়েন্সটা, ওই যে অডিটোরিয়ামের সিকোয়েন্সটা, বা তারপরে দেখবে যখন মানে জাম্প করে 15 বছর চলে আসে এবং জিমি শেরগিলকে দেখায় যে ওর এরকম অবস্থা হয়েছে, ওই অব্দি খুব ইন্টারেস্টিং লাগছিল। প্রবলেম হচ্ছে কি,
প্রথম কথা নীরজ পান্ডে না ড্রামা জোনটার মধ্যে অপারেট করতে পারে না, এটা অরমেখা পারে দামটা না। থাকলে তো পুরো বোঝা যায়। হুম, এবং হুম, এখানেও একটা মেজর চাঙ্ক যে অবিনাশ তিওয়ারির লাইফটা যে দেখাচ্ছে, ও আগ্রাতে গেল, ওর বউয়ের সাথে কি হুম, হলো, অসুস্থ হয়ে পড়লো, হুম, বাড়ি থেকে বার করে দিল, ওই যে ইমোশনাল দিকগুলো, ওগুলো না মানে যেন কিরম হচ্ছে বলতো, যেন ফাস্ট ফরওয়ার্ড মোডে চলছে, মানে আমরা কানেক্ট করতে হুম, পারছি না। মানে অবিনাশ কানেক্ট করতে পারছি। প্রথমে ও কি দেখাতে চাইছে যে অবিনাশ তিওয়ারি প্রচন্ড কষ্ট পেয়েছে জিমি শেরগিলের জন্য, তো সেটা তো হুম, দর্শককে ফিল করতে হবে, কিন্তু ও এত হ্যাঁ, ফাস্ট ফরওয়ার্ড ওয়েতে এগোচ্ছে এবং ওই যেহেতু সিনগুলোর মধ্যে কোনো জুস নেই, ওয়ার্ক করছে না, ঠিক আছে। এবং তুমি হুম, দেখবে আরেকটা জিনিস যেটা করেছে, যেটা তুমি বললে যে ইনফরমেশন হোল্ড করে, আর জিমি শেরগিলের দিকটা দেখাইনি, জিমি শেরগিলের 15 হ্যাঁ। বছরে কি করে এবার ডিক্লাইন হয়েছে, কি কি এই যে হয়েছে। ওই যে দিব্যাদত্তা বলছে যে আমাদের সম্পর্ক থেকেও তোমার কাছে ইম্পর্টেন্ট ছিল এই কেসটা, আমি তো তখনই বিশ্বাস করে নিয়েছিলাম, তুমি ঠিক বলছো। এটা কত হ্যাঁ, সুন্দর করে খেলা যেত বলতো, যে ওর পার্সোনাল স্পেসে যে সম্পর্কটা, ওর বউ বলছে ঠিক আছে কেসটা সলভ হয়নি তো কি হয়েছে, আমরা দুজন তো একসাথে আছি, আমাদের এখন সম্পর্কটা ইম্পর্টেন্ট, কিন্তু ওই কেসটার জন্য বাড়িতে সময় দিচ্ছে না, আসছে না, ওই exactly. কেসটার জন্য পাগলের মতো লড়ে যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সম্পর্কটার মধ্যে অনেক বাজে সময় এলো, এগুলো দেখালো না, মুখে মুখে দুটো ক্যারেক্টার বলে যাচ্ছে। হ্যাঁ। তাহলে আমরা এই ক্যারেক্টারের জন্য ফিল করলাম, আর ওই ক্যারেক্টারের জন্য ফিল করলাম না। আর অবিনাশ তিওয়ারি এবং জিমি শেরগিলের মধ্যে ওই রেস্টুরেন্টে বসে কথা বলছে, আর যখন প্রথম ওকে অ্যারেস্ট করে মারে 2-4 ঘা, ওইটুকুই হুম, সিন আছে, তাহলে কেমিস্ট্রিটা হুম, বিল্ড কি করে হচ্ছে দুজনের ফিল মধ্যে। কি করে, যে সেটাই। তুমি দেখবে নওয়াজ আর বরুণের মধ্যে সিন হুম, কমই ছিল, সিন কিন্তু হুম, বেশি ছিল না বদলাপুরে, কিন্তু যে কটা ছিল ইম্প্যাক্টফুল ছিল, ঠিক আছে। এবং ওদের যে লাইফটা ইন্টারটুয়াইন্ড আছে এতদিন ধরে, সেটা কিন্তু বুঝিয়ে বুঝিয়ে গেছে। তুমি দেখবে ওখানেও কিন্তু একটা 15 বছর ধরে রিভেঞ্জের ব্যাপার আছে, কিন্তু বরুণ হুম, যে যখন নওয়াজ জেলে চলে গেছে, যাওয়ার পরে ওর মাকে ট্র্যাক করেছে, ওই ঝিমলি বলে ক্যারেক্টারটাকে ট্র্যাক করেছে, ওর সাথে যা করেছে, একটা ছাপ ছেড়ে গেছে ওর লাইফের উপর। এবং পরবর্তীতে ও আবার ওই লায়াকের থ্রু দিয়ে ওইদিকে এদেরকে ট্র্যাক করছে, আমাদের ওই রাধিকা আপ্টে আর ওর বরকে ট্র্যাক করছে, হুম, ওদেরকে মারছে, তো কন্টিনিউয়াসলি দুটো ট্র্যাককে দেখিয়ে যাচ্ছে, এবং ওদের লাইফটা কিভাবে কানেক্টেড সেই জিনিসটাকে বোঝাতে বোঝাতে যাচ্ছে, যে হুম। একটা লোক ভালো ছিল খারাপ হয়ে যাচ্ছে, খারাপ ছিল ভালো হয়ে যাচ্ছে, এই আসলে জিনিসটা হুম, ফিলই হয় না। আসলে তুমি দেখো নীরজ পান্ডের ছবিগুলোতে যতগুলো ছবি বানিয়েছে না, তুমি বেবি দেখো, যখনই অক্ষয় কুমারের পার্সোনাল লাইফটা আসে আমাদের খুব বেকার লাগে, স্পেশাল 26 এক্স্যাক্টলি। দেখো পার্সোনাল লাইফটা আসে বেকার লাগে। ও যতক্ষণ পুরো প্লটটার মধ্যে থ্রিলটাকে দেখাচ্ছে, যেটা মিশন হচ্ছে, ক্যাট এন্ড মাউস হ্যাঁ, চলছে, ব্যাপারটা কিন্তু খুব ভালো হ্যান্ডেল করে, ও হেভি করে। ওই বেবিতে ওরা যে ওখান থেকে কি সিন বলো তুমি, কি সিন, হাসপাতালে একজনের ঘাড়ে ইঞ্জেকশন ঢোকাবে, তাকে বেহোশ করবে, ওখান থেকে এয়ারপোর্ট দিয়ে নিয়ে আসবে, শালা সিনটা বানিয়েছে কি, যে ওখানে মদ নিয়ে যাচ্ছিল একজন, তাকে ধরলো, অক্ষয় কুমারের পেট থেকে রক্ত বেরোচ্ছে, ধরা পড়বে কি হ্যাঁ, পড়বে না, ওই টেনশনটা গোটা সিনেমাতে রয়েছে, কি মজা লাগে দেখতে। কিন্তু তারপরে মানে খুব বাজে ভাবে মানে জিনিসটা ড্র্যাগ হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে না, যে নীরজ পান্ডে মানে নীরজ পান্ডের থেকে এই দুটো কাজ একদমই আশা, ওর একটা কাজ করেছিল মনোজ বাজপেয়ীকে নিয়ে মাঝে 2018 সালে ছিল আইআরই বলে, ঠিক আছে, ওই কাজটা তো দেখবে সেম সমস্যা, শুরু হয় এত প্রমিসিং নোটে, ঠিক আস্তে 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 সেকেন্ড হাফে পুরো সিনেমাটা ফ্ল্যাট হয়ে যায়, ঠিক এখানেও তাই। আর আচ্ছা, ওখানেও দেখবে ফ্রি প্রেমের অ্যাঙ্গেলটা ওয়ার্ক করেনি সিদ্ধার্থ মালহোত্রা আর ওই হ্যাঁ, মেয়েটার মধ্যে। ফ্রিল্যান্সার ওদের প্রেমের দিকটা ফ্রিল্যান্সার work করে। ফ্রিল্যান্সার হ্যাঁ যে বলো। শোটা, ওটা তো নীরজ পান্ডেরই। নীরজ ডিরেক্ট পান্ডে করে, ডিরেক্ট করে, প্রডিউস করেছে, প্রডিউস করেছে। ওটার টুইস্টটা তো ওখানে চেঙ্গিজের টুইস্ট। হ্যাঁ, এবং 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 মোহিত রায়নার সঙ্গে ওর ওয়াইফের ক্যারেক্টারটা আমি ভাবছিলাম ওটা নীরজ পান্ডেরই বোধহয়, যেখানে বলতে চাচ্ছিলাম যে ওখানে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করেছিল, তো ওটা তো ডিরেকশন নয়, ফলে তো ওটা বলার ডিরেকশন অর্থ না। নেই। হুম, হুম। আচ্ছা, আমরা খাদানের গান নিয়ে একটু কথা বলি। খাদানের গান, খাদানের আমার কিন্তু খাদানের সেকেন্ড গানটা আমি একদম মানে আমার যেমন ফার্স্ট গানটা খুব একটা ভালো লাগেনি, আমার কিন্তু সেকেন্ড গানটা অনেক বেশি মজার লেগেছে, ঠিক আছে, আমি সেকেন্ড গানটা এনজয় করেছি, এবং আমার মনে হয় যে এই গানটাতে আমি যেটা আশা করেছিলাম সেটা হয়নি। মেকার্সরা ভেবেই নিয়েছিল যে মানে বরখা এবং দেব তাদেরকে নিয়ে বেশি আলোচনা হবে, কিন্তু গানটার না মেন মজাটা হচ্ছে জিউ সেনগুপ্তর জায়গাটায়, যিশু, যখন ও যিশু। বলে ওই যে তবলাটা বাজিয়ে বাজিয়ে যে মানে জয়গুরু ডায়লগ, কিন্তু জয়গুরু আছে, ঠিক আছে, ওই জয়গুরু ডায়লগটা দিয়ে আবার যেমন ও চলে যায়, যে বন্ধু আমার মায়া লাগাইছে, মানে এত ভালো ওই জায়গাটা গেয়েছেও সুন্দর, এবং যিশু মানে খুব ভালো ওইটুকু জায়গায়, যিশু আমার মনে হয় যে পুরো ক্লিন খেয়ে বেরিয়ে যায়। আর গানটা যেরকম ভাবে মানে গাওয়া হয়েছে আর কি, পিকচারাইজ যেরকম ভাবে করেছে, সবাই যেরকম কস্টিউম পরে রয়েছে, এটাই আগের গানের সাথে পার্থক্য, সেটা হচ্ছে এই গানটা অনেক বেশি কালারফুল, এখানে দেখলে না সবকিছু খুব ঝাঁ চকচকে মনে হচ্ছে। এখানে আমরা এগুলো দেখেছি বহু ছবিতে,
যে একজন এমএলএ বা একজন পলিটিশিয়ান আসছে, এদের পাওয়ারটা বাড়ছে, কিন্তু ব্যাপারটার মধ্যে একটা গ্র্যান্ডার আছে, সেটা ভালো লাগে। আর এই গানটার মধ্যে একটা মজা আছে, যে এই কথাটা কিন্তু যে কোনো বিবাহিত মানুষই বলে, হয়তো আজ থেকে 1 মাস পর অরিত্রও বলবে। তো ব্যাপারটার মধ্যে একটা মজা আছে আর কি। শ্রাবণী কেমন লেগেছে? আমার আমার গানটা গানটা আমার মজারই লেগেছে। গানটা আমার এটা মনে হয়নি যে মানে আর কি যে এমন গান যেটা একবারে 10-15 বছর স্টে করে যাবে, 10-15 বছর লাস্ট করবে, এরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি গান আমার মনে হয়নি। কিন্তু গানটা ভালো গান, গানটা ভালো। মজার গান ছিল। এখন বিষয় হচ্ছে যে আমি ভেবেছিলাম যে এই গানটা হয়তো মানে আর কি অনেক মানুষ অব্দি পৌঁছাবে এবং গানটা কিন্তু অনেক চর্চা হবে, খাদান সিনেমার মানে বক্স অফিসে গানটা একটা ইম্প্যাক্ট রাখতে পারবে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমি হতে খুব বেশি দেখলাম না। এইটা একটুখানি চিন্তার, যে গানটা আমি ভেবেছিলাম যে একটু একটু ভাইরাল হবে আর কি। না, এখন গানটা জানি তো না বিশাল হিট করেছে, 1 মিলিয়নের ওপর ভিউজ ক্রস করে গেছিল গানটায়, আগেরটার থেকে বেশি হয়েছে। আগের গানটারও তো 1 মিলিয়নের উপরে ভিউজ গেছে। ওটার থেকে এটার বেশি রিয়াকশন ভালো আচ্ছা আচ্ছা, তাহলে আমি দিক হয়তো থেকে। ভুল জানি না এখন, এটা হতে পারে যে হয়তো ভাইরাল তবে হয়েছে এটা না বলে। মানে আমার মনে হয় কি, যে এই গান চলছে কি চলছে না এটা না আমরা বুঝতে পারছি না, আমার মনে হয় এটা। হুম কারণ আমি বহু ছবির ক্ষেত্রে দেখেছি যে যার ভিউজটা হয়তো প্রচুর হয়ে গেছে, মানে আমরা ভাবছি হয়তো গানটা প্রচুর হিট করে গেছে, কিন্তু সেই গানটা নিয়ে অডিয়েন্সের মধ্যে কিন্তু চর্চা নেই। যে হুম কথা তুই হুম বলছিস, যেমন ডাকাতিয়াবাসী, ওই গানটা নিয়ে কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা চর্চা ছিল। আমি এটা এক্স্যাক্টলি, কিন্তু আমি কিন্তু ভিউ দিয়ে গ্রাউন্ড বলছি লেভেলে এটা। বোঝা যাচ্ছে, হুম ওটা কিন্তু গ্রাউন্ড লেভেলে বোঝা যাচ্ছিল। তো এটাও ঠিক, তোর কথাটা এটা এদিক থেকে একদমই ঠিক। না, কিন্তু আমি বলছি একটা কথা, মানে যেটা হয় যে এটা ডাকাতিয়া বাসি বা বেলা শুরুর ক্ষেত্রে ওই যে গানটা ছিল না, ইনি মিনি টাপা টিমি, ওই হ্যাঁ হ্যাঁ গানগুলো কিন্তু, মানে আমি তোমাকে বলছি, আমি যাচ্ছি এরকম বাসে করে, বহুরূপীর গানটার কথা বলছি, বাসে করে যাচ্ছি, তো দেখছি লোকে রিল সোয়াইপ করছে, ওখানে শুনছে, করছে, মানে আমি আমি ইউটিউব মানে ভার্চুয়াল মিডিয়াতে নয়, মানে আমি রিয়েল লাইফে দেখছি লোকে বিভিন্ন জায়গায়, মানে ওই লাইনটা শুনতে পাচ্ছি, তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি, বুঝতে পারলে তো? তো মানে এইটা কিন্তু তখন বোঝা যায় যে পেনিট্রেশনটা ওইখানে হয়েছে, বুঝতে পারলে তো? তো এবার সেইটা আমি খাদানের ক্ষেত্রে আমি অতটা মানে দেখতে পাইনি, মাইট বি হয়তো হয়েছে, সেটাই মানে আমি বলতে পারবো না সেটা। না, সেটা সেটা আমারও মনে হয় না সেটা ওরকম ভাবে হয়েছে যেরকম ভাবে এই এবং দুটো গানের দেখো তুমি আরো কথা একটা বলছো। ব্যাপার আছে, বহুরূপীর কিন্তু গানটা এই লেভেলে গেছে, কিন্তু সেটা কিন্তু ছবিটা রিলিজ হয়ে যাওয়ার পরেও কিন্তু কিছুটা হয়েছে, হুম মানে হুম হুম ছবিটাও কিন্তু যখন ইম্প্যাক্ট, এই যে তুমি পুষ্পার ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছিলে, পুষ্পা কিন্তু ছবি রিলিজ করার পরে ধীরে ধীরে ওইভাবে পপুলার হতো, সেটাও কিন্তু হতে পারে যে একবার ছবি দেখে নিল, হয়তো ফার্স্ট উইকের পর থেকে গানগুলো ভাইরাল হতে শুরু, সেটাও গান একটা তো বাইরে হলো। অনেক সময় না পাবলিক হলে গিয়ে গানটা শুনে, তখন তার ভালো লেগে যায়, তারপর সে বাড়িতে এসে আবার শোনে। হুম, হয়তো গান শুনে সে হলে যায়নি আর ডি ফার্স্ট প্লেস, সে গেছে দেব আছে বলে গেছে সে খাদান দেখতে, হুম। বা আবির আছে বলে হয়তো বহুরূপী দেখতে গেছে, তারপর সে দেখছে যে আরে ভাই ডাকাতিয়া বাসী একটা ভালো গান আছে না, তাহলে এই গানটা বাড়িতে গিয়ে শুনবো। সেরকমও অনেক সময় হয়। আচ্ছা, আমরা আমরা সালমান শেষ খানকে নিয়ে গানে, তোমরা কথা বলবে না? সালমান কাকে খানকে নিয়ে? নিয়ে, সালমান ভাই। আমরা না না, আমরা এখন সাকিব খানকে নিয়ে কথা বলবো একটু। না না না, আমরা আমরা হ্যাঁ, আজকে আজকে কথা বলতেই হবে হচ্ছে জিদ্দাকে নিয়ে, জিদ্দার জন্মদিন আজকে। ও জিদ্দাকে হ্যাঁ নিয়ে হ্যাঁ। কথা বলবো। না না, জিদ্দাকে নিয়ে কথা তো বলবোই। মানে আমার একটা জিনিস মনে হয় যে জিদ্দার আজকের ডেটটা কাজে লাগানো উচিত ছিল। আজকে সে একটা অ্যানাউন্সমেন্ট বা কিছু করতে হুম পারতো, মানে জিদ্দা কেন যে প্রমোশন করে না। এবং আমার একটা, মানে আমি এটা বলবো, জানি না এটাতে মানে জিতের ফ্যান্সরা তো কোনো কিছু শুনতে চায় না। আমার মনে হয় জিদ্দার না নিজের ছবির প্রমোশন নিয়ে আর নিজের ছবির রিলিজ ডেট নিয়ে, মানে আমি এটা নিয়ে একটা ভিডিও করবো ভেবেছি। এটা না তার মানে এটা নিয়ে দেখা উচিত। কারণ যেই টাইমটা টার্গেট করেছে, ঈদের টাইমটা, আমার মনে হয় ঈদের না দুদিনই ব্যবসা হয়। যে টাইমটা জিতের ছবি আসে, জিদ্দার ছবি আসে, দুদিনই ব্যবসা হয়। পুজোর ওই যে লম্বা একটা সময়, ক্রিসমাসের একটা লম্বা সময়, 15ই আগস্টে যে বিজনেসটা হয় সেটাই মনে হয় আমার ঈদে হয়। কিন্তু জিদ্দা না বাকি সময়গুলোকে টার্গেটই করে না। আর এই যে মানে একটা ছবি, সেই ছবিটা কবে অ্যানাউন্সমেন্ট করবে, এই অল্প একটু প্রমোশন করবে, এটাতে না গিয়ে না জিদ্দার একটু মানে ব্যাপারটা নিয়ে আমার মনে হয়, মানে বুমারাং এর মতো একটা ছবি, সেটা না যদি ফেস্টিভ্যালে আসতো অনেক বেশি ব্যবসা করতো বলে আমার মনে হয়। সেই ছবিটা যে অডিয়েন্সটাকে টেনেছে, অসুরেও কিন্তু যে অডিয়েন্সটা জিদ্দার ছবি ট্রাস্ট করে দেখেছে, সেই অডিয়েন্সটার জিতের পরের ছবি যে দেখতে যাব, তখন কিন্তু চলে আসছে একটা রাবণ, ঠিক আছে, তখন কিন্তু চলে আসছে একটা চেঙ্গিজ। তো সেই যে ফ্যামিলি অডিয়েন্সটা, তারা কি করে যাবে? তারা আবার 4 বছর পর বুমারাং পেল। আবার যদি 3 বছর পর ফ্যামিলি অডিয়েন্সটা জিতের ছবি পায়, তাহলে ভাববে জিদ্দা তো আমাদের জন্য ছবি করে না, এই ছবিটা যে ফ্যামিলি অডিয়েন্সের কি করে বুঝবো? তো এটা আমার মনে হয় জিদ্দার একটু মাথায় রাখা উচিত, যে সেও এরকম একটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা ছবি অ্যাটলিস্ট করলো। আমরাই বলতাম যে জিদ্দা এরকম ধরনের ছবি করছে না, ভালো ভালো, কিন্তু আমার মনে হয় বুমারাঙ্গে তো সব আছে, অ্যাকশনও আছে, ঠিক আছে, রোম্যান্সও আছে,
ফ্যামিলি অডিয়েন্সের জন্য এত সুন্দর একটা কমেডি আছে, তা ওরকম একটা ছবি সে যদি ফেস্টিভ মোমেন্টে আনে আমার মনে হয় বেটার ব্যবসা করবে। আর জিদ্দার একটু অ্যানাউন্সমেন্ট করা উচিত, খালি পুরনো আর সিনেমার বুমেরাং ছেড়ে একটু অ্যানাউন্সমেন্ট করা আর উচিত বলে আমার। আর অ্যাকচুয়ালি বুমেরাং কিন্তু মানে বাংলা ইন্ডাস্ট্রি সাপেক্ষে হাই কনসেপ্ট ছবিও, মানে শুধুমাত্র সমস্ত হ্যাঁ অবশ্যই। ডিপার্টমেন্ট রেখেছে সেটা না। হ্যাঁ আমার ধরো আমার ভাই মানে খুব মস্তির ছবি মনে হয়, হ্যাঁ আরে দেখো হ্যাঁ ফুল আমারও খুব ভালো হাসো। লেগেছিল। হ্যাঁ বুমেরাং হলে মানে গিয়ে খুব এন্টারটেইনড হয়েছি। হ্যাঁ মানে বাংলা ছবি, সিনেমাটা না জ্ঞান বাংলা দিতে ছবি যায় কিন্তু না, ঠিক আছে। জ্ঞান দিতে যায় না, বাংলা ছবি খুব হ্যাঁ কমে মনে হয় যেগুলো দেখে ফুল এন্টারটেনমেন্ট পাওয়া যায় আর ব্যাস। কি। সেই এন্টারটেনমেন্টের মানে গুরুত্বটা কিন্তু বুমারাং এ আছে রে, বুমারাং দেখো ফুল পয়সা উসুল হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেখানে কিন্তু মানে জিতের মতো একজন সুপারস্টার রয়েছে, কিন্তু তার সে কিন্তু প্রত্যেককে স্পেস দিয়েছে, মানে প্রত্যেকটা চরিত্র কিন্তু ইটসেলফ খুব মানে ইম্পর্টেন্ট ছবিটার ক্ষেত্রে। সৌরভ দাস কতটা জায়গা পেয়েছে, রুক্মিণী কতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে, বাবা মায়ের চরিত্র। তো আমার মনে হয় এরকম ধরনের ছবি না জিদ্দার করা উচিত, এবং প্রমোশনের দিকে একটু একটু মানে লক্ষ্য রাখা উচিত আর কি, এটা আমার মনে হয়। আর 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 আজকে আজকে আমরা জিদ্দার ছেড়ে দাও, আজকে আমরা সমালোচনা করবো না, আমরা না এটা আমি সমালোচনা, সমালোচনা না, আমি না এটা আমি একটা সমালোচনা পয়েন্ট কোথায় নিয়ে কথা বললাম? বলতে চাই রূপম। আমি এটার একটা কাউন্টার পয়েন্ট দিতে চাই। দেখো, ফ্যামিলি অডিয়েন্সের জন্য যে তুমি ছবিটা বলছো সেটা ডেফিনেটলি করা উচিত। বছরে দুটো ছবি করলে আমার মনে হয় জিতের একটা ছবি করা উচিত হচ্ছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য, আর হুম, একটা ছবি কিন্তু সে যে কমার্শিয়াল ছবিটা করে সেটা মেনটেন আমি করা ওটা উচিত। আমি কেন বলছি, তোমাকে ওটা বলছি, মেনটেন, আমি হ্যাঁ কেন বলছি, অবশ্যই অবশ্যই। মানে একটা রাবণের মতো ছবি কেন দরকার আমি তোমাকে বলছি। এই যে ঈদে তুমি বললে না, ঠিক আছে, যে হুম ঈদে কেন রিলিজ করে, ওখানে তো দুদিনই ব্যবসা হয়, কিন্তু হুম ওই সময় যে ছবি ওয়ার্ক করে, যে মাস ওরিয়েন্টেড ছবি কিন্তু ঈদে ওয়ার্ক করে। তুমি দেখবে ওই জন্য সালমান খান ঈদটাকে ছাড়ে না। সালমান খান তো লম্বা উইন্ডো ক্রিসমাসে আসতে পারে, জীবনে আসে না কেন? কারণ ওর যে ছবিটা সেই সময় যে অডিয়েন্সটা বেরোয় ফেস্টিভ্যালে, তারা ওই ধরনের ছবির সাথে রিজোনেট বেশি করে। এবার ওই অডিয়েন্সটাই কিন্তু জিৎ বহু বছর ধরে কিন্তু তৈরি করেছে। ওই জন্য তুমি দেখবে ঈদে যদি আজকে একটা অন্য কোনো হিরো একটা ছবি নামিয়ে দেয় না, তার ছবি চলবে না, চলবে না, ইম্পসিবল। আর মানে এটা আমরা প্রমাণও পেয়ে যাবো। আমি তো বলছি রাবণের ক্ষেত্রে রাবণের কিন্তু দারুণ সেল হয়েছে, মানে এই জোনের মধ্যে দারুণ সেল বলতে আমি বলতে চাইছি লাস্ট কিছু বছরে ওই জোনের যে ছবি তার যা সেল ছিল তার থেকে রাবণের সেল বেশি ছিল অ্যাকচুয়ালি, বুঝতে পারলে তো? এবং রাবণের ট্রেলার কিন্তু প্রচুর ওয়ার্কও করেছিল, কিন্তু রাবণের মানে ট্রেলারটা যতটা ভালো হয়েছিল, ছবিটা যদি ভালো হয়ে যেত তার 50%ও, হুম ছবিটা কিন্তু ওয়ার্ক হুম করতো। তো জিতের কিন্তু ওই মাস অডিয়েন্সটা এখনো আছে, যেটা কিন্তু বাকি অ্যাক্টার্সরা বা মোটামুটি ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের হারিয়ে ফেলেছে। ওর কিন্তু হারিয়ে এখনো ফেলেছে। সিঙ্গেল স্ক্রিন একটা হিউজ কালেকশন কিন্তু করতে পারে, তুমি দেখবে, যেটা কিন্তু বাকিদের কিন্তু ক্ষেত্রে সেটা নয় কিন্তু কেসটা। হুম তো এটা অনেকটা ব্যাপার আছে, মানে যেটা রিসেন্টলি বহুরূপী করতে পেরেছে। বহুরূপী কিন্তু হুম সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সকেও কনভার্ট করতে পেরেছে, প্রচুর ইয়াং অডিয়েন্সকে কনভার্ট করতে পেরেছে। না তো না, জিৎ আমি কিন্তু আমি এটার সাথে তোমার যে তুমি যে পয়েন্টটা বলছো আমি সেটার সাথে আগ্রি করি, ঠিক আছে, মানে আমি আহ, সেটার সাথে ডিসএগ্রি করছি না। আমার মনে হয় যে জিৎ ভাই একমাত্র রয়েছে যে একটা লম্বা টাইম ধরে মেইন স্ট্রিম ছবিটা করে গেছে। সে এমন করেনি যে আমি ফ্যান্সদের হারিয়ে ফেলেছি, এখন আমার এসে মনে হয়েছে যে মেইন স্ট্রিম ছবি করার কথা, ঠিক আছে। দেখো দেব জিৎ এই দুজনেরই একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে। দেব একরকম ভাবে অডিয়েন্সকে এন্টারটেইন করেছে, সেও আজকে হার্ডকোর মেইন স্ট্রিম ছবি করছে, খুব ভালো কথা। কিন্তু জিদ্দার আমার মনে হয় কি একটু এবার মানে যেরকম ধরনের সে মেইন স্ট্রিম ছবি করছে, লায়ন করছে, যাই করছে সেগুলো আসুক, কিন্তু একটাতে বুমারাঙ্গের মতো ছবি আসুক যেটাতে ফ্যামিলি অডিয়েন্স, এই আজকে ধরো আমার ফ্যামিলি মেম্বার যারা যারা জিতের ছবি তো দেখে না, তারা যখন বুমারাং দেখেছে তারা হয়তো তার আগে বল্লভপুরে রূপকথা দেখেছে, বহুরূপী দেখেছে, তারা দেখে না খুব মজা পেয়েছে, তারা বলছে যে আবার ডেফিনেটলি কবে ওটাই তো মানে বলছি ছবি যে আসবে। ব্যালেন্স করে করা উচিত, মানে হ্যাঁ দু ব্যালেন্স করে রকমেরই করা ছবি উচিত। করতে হবে। দেখো হ্যাঁ আমাদের এখানে না যে কোনো জিনিস যখন হয় তখন ওটা এক্সট্রিমে হ্যাঁ গিয়ে হয়, ব্যালেন্সটা হুম কোনোদিনও থাকে না। আমাদের এখানে যখন রিমেক শুরু হলো তখন সব হুম রিমেক রিমেক রিমেক, তখন ওই ব্যালেন্সটা কেউ করলো না। আবার যখন আরবান ছবি হতে শুরু করলো তখন সবাই আরবান ছবি করছে, তখন সবাই আর আর কমার্শিয়াল কেউ করছে না। তো এইটা হচ্ছে আমাদের এখানকার প্রবলেম, উই অপারেট ইন এক্সট্রিমস, আমরা কিন্তু হুম ব্যালেন্সটা করতে পারি না। মানে তোমাকে দেখবে যে যে কোনো ইন্ডাস্ট্রি, যেগুলো হেলদি ইন্ডাস্ট্রি আছে সেখানে কিন্তু দু রকমের ছবি কিন্তু ওয়ার্ক করতে হয়, না হলে কিন্তু এটা চলে না। মানে মিড চলে না। বাজেট ছবিও চলতে হবে, বিগ বাজেট ছবিও চলতে হবে, সব রকমই মিলিয়ে মিশিয়ে সব ধরনের সব টাইপেরই ছবি হতে হবে, যেটা হুম তামিলে হয়, যেটা তেলেগুতে হয়। তো তবেই একমাত্র হেলদি ইন্ডাস্ট্রি। আমরা সবসময় এক্সট্রিমে অপারেট করি। এবার কি বলতো, এবার জিৎ ধরো যদি এখন পুরোপুরি ফ্যামিলি, এখন ধরো যদি ফ্যামিলি ড্রামা জনরার মধ্যে একবার শিফট করে যায়, আমার মনে হুম হয় আরামসে হিট দিয়ে দিতে পারবে, হ্যাঁ কারণ ওর ও মধ্যে যদি রানিং শিবুদার অডিয়েন্স সাথে, আছে। ও যদি জিতের যা ফ্যান মানে যেটা অডিয়েন্সটা আছে না, যদি ও একটা শিবুদার সাথে ছবি করে
হ্যাঁ তুমি ভাবতে পারো ছবিটার কি বক্স অফিস নাম্বার হবে। মানে দারুণ নাম্বার হবে যদি জিৎ কোয়েলকে নিয়ে, ধরো আমি মানে সাপোজ বলছি, আমি বহুবার বলেছি, ধরো একটা ছবি এমন করলো শিবুদা, ধরো যাই হোক টাইটেল ধরো প্রাক্তন 2, ধরো হলো প্রাক্তন 2 জিৎ আর কোয়েল, ছবির কালেকশন বুঝতে পারছো? মানে একটা ছবি ওরা করেছিল এত বছর আগে ঋতুপর্ণা প্রসেনজিৎকে নিয়ে 2016 সালে, সেটা ভাঙিয়ে এখনো অন্যান্য মানে পরিচালক প্রযোজকরা খেয়ে 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 হিট দিয়ে যাচ্ছে, সুপার হিট দিয়ে যাচ্ছে। যদি বুম্বাদা ঋতুদেরকে নিয়ে ওরকম হিট দিতে পারে, এখন যদি জিৎ কোয়েলকে নিয়ে শিবুদারা ছবি করে, সেই ছবি হয়তো ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। মানে জিতের কিন্তু একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে, সেটাকে না যদি মানে ডেফিনেটলি না, কিন্তু রূপম সেটাকে যদি দেখো এরকম প্রতিটা লোকে না লাইফের স্টান্সেস আলাদা হয়। এবার কেউ ধরো, ঠিক আছে, মানে কেউ ধরো ভাবছে যে আমি যে কোনো ভাবে একটা কিছু হিট দেবো, ঠিক আছে। এই যে তুমি শিবুদার এক্সাম্পল দিলে, আমি শিবুদাকে ধরে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। যে যখন ধরো রিমেক ছবি চলছিল, সেই সময়টা তো শিবুদা এত সাকসেসফুল ছিল না, শিবুদার ছবি রিলিজ না। করছিল না, আটকে গেছিল, ছবি চলতো না। তো শিবুদা যদি চাইতো, তো তখন একটা রিমেক দেখবে, তোমাদের দুজনের মধ্যে কারোর একটা ইন্টারভিউতে বলেছে যে আমাকে আমার অশোক ইন্টারভিউতে ধানুকা একটা ডিভিডি দিয়েছিল রিমেক করতে। তো তখন তো যে রিমেক করেছে, মানে আগডুম বাগডুম যে ডিরেক্টর রিমেক করেছে, সেই ছবি চলেছে। তো শিবুদাও তো করতে পারতো, তো সে তো করেনি। সে তো কন্টিনিউয়াসলি বানিয়ে গেছে, নিজের সিনেমাটার উপর ভরসা রেখেছে, একদিন সেটা গিয়ে ঘুরেছে। দ্য টেবিলস হ্যাভ টার্ন, নাও হি ইজ মানে লিডিং, বাকিরা ওকে ফলো করছে। এবার হয়তো আমরা বাইরে থেকে যেটা বিচার করছি, হয়তো জিতের এটা স্টান্স যে আমি এই এই ধরনের ছবি করে বড় হয়েছি, আমাকে জিত বানিয়েছে এই ধরনের ছবি, সো আই ওয়ন্ট চেঞ্জ মাই ওয়ে, ঠিক আছে, একদম যে ঠিক। আমি হ্যাঁ, হ্যাঁ। এই জোনের মধ্যেই থাকবো। তো মাইট বি একদিন হয়তো চেঞ্জ হবে, এবং তুমি দেখবে যে এটা একজনের অ্যাটিটিউড হতে পারে, হয়তো এটা ডেট্রিমেন্টাল হচ্ছে, হয়তো বিজনেস ওয়াইজ লস হচ্ছে, কিন্তু হয়তো তার একটা স্টান্স যে আমি ভাঙবো কিন্তু মচকাবো না। আমি গিয়ে একটা বয়স্ক লোককে নিয়ে নিলাম, আমি সেকেন্ডারি হিরো হয়ে গেলাম, কি এই হয়ে গেলাম, এটা আমি করবো না। এবার সেটা তার স্টেক, এবার এটাকে তো আমরা ক্রিটিসাইজ করতে পারি না। না, এটা কি বলতো, অ্যাকচুয়ালি শিবুদা বলো কি জিৎ বলো বা যাদেরই এরকম স্টান্স আমরা বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি যদি দেখতে পাই, আমার মনে হয় তারা বিশ্বাস করে যে ভাই আমি যে গল্পটাতে বিশ্বাস করি, অর্গানিক্যালি আমার ভালোবাসা আছে যেটার প্রতি, আমি সেটাই বানিয়ে আমি যাবো, সেটাই করছি। ইরেসপেক্টিভ অফ ফেলিওর অথবা সাকসেস, আমি ওটাই করে যাব। জিৎ এখন সেটাই করে চলেছে। সামহাউ আমাদের এই এই পশ্চিমবঙ্গ এই রাজ্যটি আর কি মানে খুব বেশি আর কি কোনো কারণে বাংলা মাসালা ছবি বা বাংলা মাস ছবি, সেটা দর্শকও কোথাও একটা তার এই রয়েছে, এবং আমরা দিতেও পারি না, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দিতেও পারে না, না। মানে আমার মনে হয় যে না, তোমরা এত আমার কথা একটা বললে, আমার মনে হয় যে আমার একটা কথা। হ্যাঁ, আমি না যেটা না, বলতে তুই চাইছি সেটা তুই হচ্ছে এর যে না না, আমার তুই মনে হয় যে তুই এখন ওরকম কর এবিপি আনন্দের মতো, টেবিল চাপড়া, যে আমাকে বলতে দেওয়া হোক, আমাকে বলতে দেওয়া হোক, এরকম কর। আমার যেটা না, মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে না, যেটা দারুণ মেইন স্ট্রিম ছবিও যে এসেছে, আমরা রিসেন্ট টাইমস উদাহরণ দেবো, মানে বহুরূপী বাদে আমি বলছি, হ্যাঁ, যেটা ব্যাপক হার্ডকোর কমার্শিয়াল ছবি এসেছে, তারপরেও অডিয়েন্স রিজেক্ট করেছে, সেটাও কিন্তু আমরা হলফ করে বলতে পারি না, না। হয়নি সেটা হয়নি। ঠিক আছে, সেটা কিন্তু মানে হয়নি। actually বলতো, আমি আমার স্ট্রংলি মনে হয় বিলিভ কি, করি যে জিদ্দার অ্যাকচুয়ালি এই আবেশাম, সারিপোড়া সারিবারাম, ঠিক আছে, এই এই জোনে এরকম এরকম সিনেমা তার এরকম ধরনের ভাবা মেইন উচিত। স্ট্রিম ছবি করা উচিত। একদম ঠিক আছে, একদম, মানে এই মানে কথাটা এটা একদম হওয়া ঠিক। উচিত না, এটা হওয়া উচিত না যে একটা দেবারা, ঠিক আছে, কিংবা আমি একটা হ্যাঁ, চেষ্টা করলাম যে একটা মানে খুব বড় ছবি যেটা আল্লু অর্জুন করছে, এরকম আমাদের দরকারই নেই। বাংলা ফিল্ম কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু এরকম নয়। সারিপোদা শানিবাড়াম কে বানাবে? রাইহান রাফি? বা মা বিরান, ঠিক আছে, এরকম ধরনের না, ছবি। সারিপোদা শানিবাড়াম কে বানাবে? রাইহান রাফি? এখন সেইটা তো একটা প্রবলেম রয়েছেই, মানে এটা এটা তো অবশ্যই মানে ডিরেক্টরকেও তো সেই গল্পটা নিয়ে যেতে হবে তবে তো, ঠিক আছে। না, আর গল্প থেকেও বড় কথা বলতে, ধরো কেউ কাউকে তুমি ধরো বললে যে আমি এরকম একটা ছবি করতে চাই, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, আমি হচ্ছি প্রডিউসার, এবার আমি ধরো বললাম যে একটা রাইটারকে ডেকে যে, বা একটা ডিরেক্টরকে ডেকে যে আমি এই জোনের একটা ছবি বানাতে চাই, ধরো মা বীরের এক্সাম্পল দিলাম বা শাড়িপোড়া এক্সাম্পল দিলাম, যে বললাম তুমি লিখে আনো, সে হয়তো লিখেও আনলো, ধরো সেটা ভালো হয়েছে, ধরো কিছু ইন্সপায়ার্ড হয়ে লিখে আনলো, কিন্তু প্রবলেম কোথায় হবে বলো তো, এই ধরনের ছবি এক্সিকিউশনের উপর দাঁড়িয়ে আছে। এবার কি, ধরো তুমি অ্যাকচুয়ালি বিলিভ করো না, বা তোমার ওই পালসটা নেই, এবার তখন কি হবে, তুমি যতই বাজেট পাও যাই পাও, তুমি যখন ছবিটা বানাতে যাবে না, তুমি দেখবে যে ওইটা যেহেতু এক্সিকিউশন, সারিপোটা শানিবারম কিন্তু অনেকটা এক্সিকিউশনের উপর দাঁড়িয়ে আছে। এই ধরনের ছবি কিন্তু এক্সিকিউশনের উপর দাঁড়িয়ে, যে পুষ্পা, এই ধরনের ছবি এক্সিকিউশনের উপর দাঁড়িয়ে, যেটা কিন্তু পুরোটা কন্টেন্টের উপর নয়, দৃশ্যম হচ্ছে কন্টেন্টের উপর, স্ক্রিপ্ট ফল্টার করছে মানে ছবি ফল্টার করছে, কিন্তু এই পুষ্পা কিন্তু স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে নেই, ইট ইজ স্ট্যান্ডিং অন দ্য এক্সিকিউশন।
ও কিভাবে লুঙ্গি মানে শাড়িটাকে পা ধরে নিয়ে কাঁধে দিচ্ছে, ওই শর্ট টেকিংটা খুব ইম্পর্টেন্ট। এবার কি হচ্ছে, এখানে যারা ডিরেক্টর আছে তাদের ওই সেন্সিবিলিটিটা তৈরি হয়নি। ওটা কিন্তু যারা ওই রিমেক করতো, ওই মাসালা রিমেকটা যারা করতো তাদের কিন্তু ওটা ছিল। রবি কিনাকি ছবি তুমি দেখলে দেখবে খুব যত্ন করে রিমেক করেছে, ওইটা কিন্তু বোঝা যায়। তুমি ওই জন্য ওয়ান্টেড ছবিটা যদি দেখো আর ত্রিবিক্রমের আথাদু দেখো, তুমি কিন্তু বুঝতে পারবে। ভাই সালা অরিত্র ঘুরে গেছে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শোনা বলো, যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে তুমি যদি দেখো, তো তুমি আথাদু ছবিটা যদি দেখো যেটা ত্রিবিক্রম মাহেশ বাবুকে নিয়ে বানিয়েছিল, তুমি যদি ওয়ান্টেড দেখো তুমি দেখবে যে মানে এরকম নয় যে ওটা ইনফিরিয়ার ভার্সন লাগছে কোথাও গিয়ে। তো এই সেন্সিবিলিটিটাও ডিরেক্টরের মধ্যে থাকতে হয়, সেটাও একটা ম্যাটার করছে আর কি, যেটা আমার মনে হয় এখানে নেই। না না, আমার দেখো মনে মেন হয় বিষয় কি, হচ্ছে আমার একটা আমি কথা বলবো, একটা কথা বলবো, হ্যাঁ একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় কি, আমরা না অনেক বেশি সিরিয়াস হয়ে গেছি। অডিয়েন্স যেটা আগের দিন দেখেছে, অডিয়েন্স দেখে কিন্তু মস্তি পেয়েছে। আজকে অডিয়েন্স ভাববে এই তিনটে চোদনা আবার এসে এত জ্ঞান, এত না জ্ঞান, না না এত না, ব্যাপারটা হচ্ছে, এরা যাবে। ব্যাপারটা না না, এখানে বোঝবার বিষয় আছে। দাঁড়াও, আমি এখানে এখানেও জ্ঞান দিতে হবে। জিদ্দাকে নিয়ে তুমি যখন কথা বলছো, তুমি যখন দেবদাকে নিয়ে কথা বলছো, তুমি যদি খিল্লি করো তাহলে কিন্তু দর্শক সেটা বুঝবে না যে এটা কিন্তু না এরা না না না, অসম্মান করছে নাকি সুপারস্টারদের। আমরা আমরা ঠিক আছে, দেবজিৎদা ছাড়াও যতগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, সেখানেও আমাদের এত ভারী জ্ঞান, ঠিক আছে, ব্যাগ আচ্ছা খুলে ঠিক আছে, বারে। জ্ঞান আমি ছাড়ছি। আমি কলতলার ক্যাচাল নিয়ে কথা বলতে চাই। আমি আগেও টপিকটা এই জন্য তুলেছিলাম। বিগ বসে, বিগ বসে যে ক্যাচালটা হলো সালমান খান ভাই আর লিখে রাশিদ যা। রোমান, এক সেকেন্ড, এক সেকেন্ড, হয়তো এক সেকেন্ড। আমাদের অরিত্রদা, রূপমদা, আমার তরফ থেকে, তিনিয়ারি কথার পক্ষ থেকে জিদ্দাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। আগামী দিনে জন্মদিনের তুমি অনেক ভালো শুভেচ্ছা। ভালো, অনেক অনেক ভালো ভালো ছবি ভালো করতে ছবি থাকো এবং করো। দারুণ তোমার, দারুণ বক্স অফিস হোক। ব্যাস, ঠিক হ্যাঁ, আছে, এবার আমরা অন্য টপিকে যাই। জিদ্দার একটা মানে বছরের সব থেকে বড় হিট হোক, মানে এটা ব্যাস বহুদিন কিন্তু ধরে দেখতে ব্যাস। তুমি চাই। যাই বলো, হ্যাঁ, আমি একটা ছোট্ট জাস্ট 10 সেকেন্ড নিচ্ছি। ভাই যাই বলো, আমরা তো গেছি ইন্টারভিউ করতে, তোমরা তো দেখেছো মাল্টিপল টাইম। হ্যাঁ, এই যখন ঘরের মধ্যে হাঁটা চলা করে বসে তখন কিন্তু ভাই হ্যাঁ, প্রেজেন্সটা ওই বোঝা যায়। অরা, ওই ভাইবস। এবং আমি বলছি, আমরা কিন্তু তিনজন কেউ নিজের কোয়েশ্চেন একে অপরের সাথে শেয়ার করিনি, কারোর সাথেই শেয়ার করিনি, কিন্তু প্রত্যেকের প্রশ্নে এই কথাটা ছিল যে জিদ্দা যখন রুমে থাকে একটা অরা কাজ করে। আমিও বলেছি এটা, অরিত্রও বলেছে, সাগরনীলও বলেছে। সাগরনীল ফার্স্ট করেছে ইন্টারভিউ, আমি সেকেন্ড, অরিত্র থার্ড। এবং এক একজন একটা রুমে ছিলাম, আমরা জানতামও না যে কে কি কোয়েশ্চেন বলছি। ঠিক আছে, তো জিদ্দার সামনে যখন বসবে না, তুমি এমনি নার্ভাস হয়ে যাবে। কিন্তু না, না, সে ওটা- এমন ভাবে, কিন্তু কিন্তু আবার সে খুব সাধারণ, ভালো ট্রিট করে, খুব ভালো হ্যাঁ ট্রিট করে দেখে, এক্স্যাক্টলি। দারুণ ভাবে কিন্তু ট্রিট করে প্রত্যেককে। খুব ভালো তার ব্যবহার, কিন্তু এটা বলতেই আর হয়। তুমি দেখবে আরেকটা জিনিস, আমাদের এখানে প্রচুর অ্যাক্টার্সরা আছে, তুমি ইন্টারভিউ করতে যাবে তোমাকে তুই তোকারি করে কথা বলবে, জিদ্দা কিন্তু হ্যাঁ করে না। হ্যাঁ, তুমি করে করে না। অ্যাড্রেস করবে, খুব ভদ্রভাবে অ্যাড্রেস করবে। এবং এবং মানে আমি এবং ওই ওনার কথাটা হ্যাঁ বল, বলো। বলো বলো বলো। ডিসিপ্লিন, পাংচুয়াল, একদম টাইমে ঢুকেছিল কিন্তু, এক্স্যাক্টলি, একদম এক্স্যাক্টলি টাইমে। ঠিক আছে, কোন টাইমে রকম ওই পৌঁছাবে। মানে তোমাকে স্টার, মানে উনি যে স্টার এটা ফিল করানোর জন্য তোমার সাথে এমন কোনো বিহেভিয়ার করবে না যেটা তোমার খারাপও লাগবে। কিন্তু উনি এমনি স্টার, এমনি সুপারস্টার। ওই সেটাই। জিদ্দার মধ্যে এমন কিন্তু নেই যে তুমি আগের ছবিকে খারাপ বলেছো বলে তোমাকে তুই তুকারি করছে, তোমার সাথে ওরকম বিহেভ করছে, ওরকম কিন্তু একদমই না। ঠিক আছে, আমরা তো কখনো কোনো ফ্যান্স ক্যাটার করার জন্য, আমি তো মনে করি না যে আমি বা অরিত্র বা সাগর নিলে এমন কোনো ভিডিও করি পার্টিকুলার কাউকে, যার যখন কিছু খারাপ লাগে সেটা খারাপই বলি। বাট জিদ্দা হচ্ছে ট্রু জেন্টলম্যান, ঠিক আছে, আর এটা বারবার তার সম্পর্কে বলতে হয়। এখনো তাকে যেরকম দেখতে, তার যেরকম ব্যবহার, যেরকম স্টাইল, দারুণ দারুণ। না না, ওই প্রেজেন্সটা একটা মানে ম্যাটার করছে। মানে প্রেজেন্সটা আমি Matter করে। দেখছিলাম যখন আমার সেট আপটা মানে করেছি, ইন্টারভিউটা করব, তখন লাঞ্চ করছিল। তা আমি না দাঁড়িয়ে দেখছিলাম, মানে আমি অ্যাকচুয়ালি ওটা জানতে চাই যে ওই ভাইবটা এক্স্যাক্টলি হয় কি, মানে কিভাবে আসছে ওটা। তো আমি না হ্যাঁ নোটিস করছিলাম, মানে হয়তো নর্মালি খাচ্ছে, বুঝলে তো, কিন্তু হ্যাঁ একটা ব্যাপার আছে তার মধ্যে। মানে এবার জানি না যে মাইট বি, এবার এবার এটাও হতে পারে যে কারণটা, যে আমার মাথার পিছনে তো সাথী আছে, আমার মাথার হ্যাঁ পিছনে তো ওয়ান্টেড আছে। তো আমি তো ওই হ্যাঁ ক্যারেক্টারটার সাথে ম্যাপ করে হ্যাঁ। দেখছি লোকটাকে। তো মাইট বি এটাও আরে হতে পারে, সেটা আমি জানি না। জিদ্দার যে ভাই, সে আমাকে বলছে ইন্টারভিউর পরে, আমরা মানে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাকে বলছে রূপম ভিডিওতে এত কিছু বলো, এখানে এসে এরকম নার্ভাস হয়ে গেলে কেন, এত নার্ভাস লাগছে কেন তোমাদের প্রত্যেক একের পর এক। আমি তখন আপনাকে বলছি যে আরে আমি আপনার সাথে জিদ্দার কথা ভাই, বলছি, আমি জিদ্দার বলছি আমি ভাইয়েরও আপনার সাথে ভীষণ, কথা বলছি, হুম, হ্যাঁ আপনার সাথে ভীষণ বাইরে ভালো কথা ব্যবহার। বলছি, এতক্ষণ ইয়ের সাথে কথা বললাম, সৌরভ দাসের সাথে কথা বললাম, রুকমিনী দিয়ে আমার সাথে এসে কথা বললো, তার সাথে কথা বললো। কারো সামনে আমি নার্ভাস হয়েছি বা বাদ বাকিদের জিজ্ঞাসা করে নার্ভাস হয়েছি, কিন্তু জিদ্দার সাথে ছবি তুলতে যখন যাচ্ছি
তখন নার্ভাস হয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা আমি জানি না মানে কেন হচ্ছে, ওই যে বললাম একটা ভাইবস কাজ করে, ওটা ভীষণ না ভাবে না, কাজ করে। মাথার মধ্যে ঘোরাফেরা করে যে জিদ্দা যদি হঠাৎ করে বলে যে এই তুই খারাপ রিভিউ দিয়েছিলি না, হ্যাঁ আমি ভগবান নই যে ওটা ছেড়ে কিন্তু দেবো, বলে না, কিন্তু রাক্ষস নই যে ওটা মেরে কিন্তু কিন্তু দেবো, বলে ঠিক না। আছে? তো একদম বলে না, এবং ওদের প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো। এবং আরেকজনের কথা বলতে হয়, রুক্মিণী মিত্র, মানে এত ভালো ব্যবহার, ভীষণ রুক্মিণীদি ভীষণ ভালো ভীষণ ভালো, ব্যবহার, ভীষণ ভালো। ভীষণ ভালো রুক্মিণীদি, না, ভীষণ আমাদের ভালো। এখানে আমি এই হ্যাঁ বিষয়টা বলতে চাই যে আমাদের এখানে যে দুজন সুপারস্টার যারা জেনুইন লাস্ট অফ দ্য স্টার্স, তারা কিন্তু কত ভেরিড দেখো, দুজনের বিহেভিয়ারাল প্যাটার্নটা কিন্তু মানে দুজনেই খুব ভালো বিহেভ করে, আমি সেটা বলছি না, কিন্তু দুজনের অ্যাপ্রোচটা ইজ ভেরি ডিফারেন্ট, এটাও কিন্তু একটা ভালো জিনিস। হুম মানে হ্যাঁ হুম দেবদা যখন কথা বলে ইটস লাইক মানে খুব মানে কি বলবো, খুব মানে মানে ওই অরাটা কাম, ফিল করতে দেয়। হ্যাঁ হ্যাঁ, খুব না কাম হ্যাঁ মজা হ্যাঁ করছে, হুম হুম মানে হ্যাঁ ওরকম একটা ভাইব আছে, মানে বয় নেক্সট ডোর ভাইবটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারের মধ্যেই আছে। আর হ্যাঁ। জিদ্দার মধ্যে একটা কিন্তু একটা লার্জার দ্যান আমি লাইফ পার্সোনালিটি। আমি এখানে একটা কথা বলবো, এখানে আরো অনেকে আছে, আমি কারো নাম নেবো না, যারা হয়তো নিজেদেরকে দেব বা জিত মনে করে, ঠিক আছে? এরকম অনেকে আছে, অরিত্র আমার সাথে এগ্রি নাও করতে পারে, সাগর না নাও না, করতে পারে, জানি। ঠিক আছে? তারা তোমাকে ফিল করাবে যে সে সুপারস্টার, সে নিজে বলবে সে হুম সুপারস্টার, বাট হ্যাঁ, তুমি যখন তাকে ইন্টারভিউ করতে যাবে, তুমি যখন বসবে, তুমি বুঝতেই পারবে যে ভাই এ কোনো দিক থেকে সুপারস্টার নয়। তার বিহেভিয়ার সে এমন করে, হাজার খানা মিথ্যা কথা বলে, ঠিক আছে, মানে অ্যালিগেশন দেবে, তা সত্ত্বেও সে কোনো দিক থেকে সুপারস্টার নয়। সে নিজেই তার বক্স অফিস নেই, এরকম অনেক আছে বলবে, বক্স অফিস ম্যানিপুলেট করে বলবে, হাজার খানা ঢপ দেবে, তা সত্ত্বেও সেটা ক্রিয়েট হয় না, আসলে এটা ক্রিয়েট করা যায় না জোর করে। দেবদা বা exactly. জিতদা, আজকে দেব ফ্যান জিত ফ্যান কমেন্টে যাই খিস্তি খাস্তা করুক, একে অপরকে যাই বলুক, এই দুজনের মধ্যে একটা ব্যাপার আছে, ঠিক আছে? মানে আমি বলছি, হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর সময় আমি আর অরিত্র দাদা দীপ্তদা গেছিলাম দেবদাকে ইন্টারভিউ করতে। যখন জিদ্দাকে নিয়ে বললাম তখন দেবদাকে নিয়েও বলছি। তো সে না অনেক জনকে পরপর ইন্টারভিউ দিয়ে, মানে একসাথে দিয়ে ইন্টারভিউ দিয়ে একটা ঘরে এসে বসেছিল, ঠিক আছে? এবং বসেছে সঙ্গে, মানে সবে তার হাতে কপিটা দিয়েছে, এবং যে পিয়ার সে বলছে যে রূপম আর অরিত্রর দাদা আছে, তো ওরা ইন্টারভিউ করবে, উনি কপিটা খাচ্ছে, বলে ওরা বাইরে দাঁড়িয়েছে কেন? আমরা দূর থেকে শুনতে পাচ্ছি, বলে ওদেরকে ভেতরে এসে বসাও না, ওরা ভেতরে বসুক না। ওরা বলছে না না তুমি কফিটা খেয়ে নাও না, বলছে না না তুমি ভেতরে বসাও, ব্যাপারটা খুব খারাপ দেখায়। তা ভেতরে গিয়ে আমরা বসলাম, এবং আমাকে বলছে যে আমি কি কফিটা খেয়ে নেবো তারপর শুরু করি। ওটা আমার প্রথম সামনাসামনি ইন্টারাকশন আর কি। আমি তখন বলছি যে দাদা তুমি কফিটা খেয়ে নাও, আমি 5 মিনিট বসছি, কোনো অসুবিধা নেই। কয় না, একটা কাজ করো, তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, শুরুই করি, আমি খেতে মানে কফি খেতে খেতে ইন্টারভিউ দেবো, কোনো অসুবিধা নেই। তো এটা না ভীষণ একটা সুন্দর অ্যাপ্রোচ। জিদ্দার ওখানে গেলে মানে ওরা সবাইকে বসিয়ে রাখো, ওরা সবাই যেন খেয়ে খাওয়া দাওয়া করে, তারপর আমরা শুরু করছি, নাম্বার ওয়াইজ আমরা এক এক করে যাচ্ছি, প্রত্যেকের সাথে কেমন আছো, কাজ দেখি, ভালো করছো, এই আলোচনাটাও এরকম মানে ইয়ে করে না যে ক্যামেরা রোল হোক তারপর বলবো, তারপর কথা বলবো, তার আগে অব্দি তোমাকে চিনিও না, এই বিহেভিয়ারটা এটা কেউই করে না, না। ইভেন আমি জিদ্দার বলবো বুম্বাদারও বিহেভিয়ার খুবই ভালো, বুম্বাদা বুম্বাদা, খুব হ্যাঁ, ভীষণ ভালো, বুম্বাদা ভীষণ ভালো। বুম্বাদা আমাদের সাথে মানে প্রচুর ইয়ে করেছে। আমি অরিত্র যখন একটা ইয়েতে গেলাম, সেখানে আমাদের সাথে যেরকম ভাবে কথা বলেছে, দশমীর বিজয়ের পার্টি দিয়েছেন বাড়িতে, যেরকম ভাবে আমাদের সাথে আড্ডা আড্ডা দিয়েছে। এবং আমার মনে আছে আমি, বুম্বাদা, অরিত্র, যিশুদা, আমরা চারজন পার্টির একটা কোনায় চলে এসেছিলাম। সেখানে যিশুদা বলছে যে সে কিভাবে একটা ছবি যখন তাকে বাদ দেওয়া হয়েছে, সে বুম্বাদাকে গিয়ে বলেছে, বুম্বাদা ছবিটা ছেড়ে দিয়েছে। তো আমাদের না ওখানে 4-5 জনের একটা গোল রাউন্ড, রচনা ব্যানার্জিও ছিল, একটা বিশাল আড্ডা হচ্ছে। তারপর ওখানে একজন এলেন, সে কি সব বললেন, আড্ডাটাও ভেঙে গেল। যাই হোক, তার কথা আমি আর বলছি না। না, এটা কিন্তু তুমি দেখবে যিশুদা হেভি গল্প করতে পারে, যিশুদা যে আড্ডা হেভি মারতে হেভি, ভালোবাসে না। আমি যিশুদার অফিসে গেছিলাম ইন্টারভিউ করতে, যিশুদার অফিস হেভি ল্যাভিশ, বুঝতে পারলে তো? ঠিক আছে, ওই ইন্টারভিউটা যেটা আলোচনা হয়েছিল, তো যিশুদার অফিস বিশাল, কারণ যিশুদা তো সিরিয়াল প্রডিউস করে, তো বিশাল হ্যাঁ অফিস, বুঝতে পারলে তো? তো অফিসের মধ্যে প্রচুর ইনডোর গেমস এর সব জিনিসপত্র রাখা আছে, মানে ল্যাভিশ করে বানানো অফিস লেক গার্ডেন্স এ। আরে আমি গেছি, তেলেগু সিনেমার ভিলেন, সেটাই, ইয়ার কি মারছো? এক্স্যাক্টলি। এবার গেছি যখন, তুমি ভাবো একটা লোকের অত ব্যস্ততা আছে, ইন্টারভিউ তো হয়েছে প্রায় 1 ঘন্টা মতো ইন্টারভিউ, তারপরে রীতিমতো পায়ের ওপর পা তুলে সোফার ওপর বসে আড্ডা মেরেই যাচ্ছে নন স্টপ। রূপম তো দেখেছে, রূপম তো জানে, মানে পার্টিতেও যেভাবে, মানে যিশুদা গল্প করতে লিটারালি ভালোবাসে, মানে মানে আর বলবে না এক একটা এইটা হয়েছে ওইটা হয়েছে এই হয়েছে, এটা দেখেছি ওটা দেখেছি, এবং খুব ক্যাজুয়ালি বলে, মানে খুব মজা করে বলে। খুব ইভেন মজা। আমি আর বলছি যিশুদা, আমাদের রিসেন্ট এক্সপিরিয়েন্স রূপমেরও আর আমার, সুজিত সরকার শুনছি না। বম্বে, জিৎ সরকার, ও ভাই কি ব্যবহার,
মানে অডিয়েন্স অলরেডি ইন্টারভিউ দেখেছে, ঠিক আছে, যে ইন্টারভিউতে উনি মানে কত ভালো বিহেভ করেন। আমি না এই কথাটাই বলছি, এটা তো কোথাও বলতে পারবো না, এখানে বলছি। সেটা হচ্ছে এটাই পার্থক্য অন্যান্য পরিচালক এবং সুজিত সরকারের মধ্যে। আমাদের এখানে কয়েকজন অবশ্যই আছে, আমি দেখেছি বহু এমন পরিচালকরা রয়েছে যারা ক্যামেরা অন করার পরে না মুখে একটা জোকারের মতো অদ্ভুত স্মাইল চলে আসে। জোকার মানে আমি কিন্তু ইয়ে করে বলছি না, জোকার মানে আমি হিট লেজার বলছি, মানে একটা ফেক স্মাইল চলে আসে। এই ইন্টারভিউ শেষ হবে, ব্যাস তাদের স্মাইল গায়েব, তারা ঠিক আছে ভাই তোমায় চিনি আমি উঠলাম, এরকম ব্যাপার। কিন্তু এখানকার অনেক পরিচালক আছে যাদের আমাদের সাথে খুব ভালো ব্যবহার আর কি, তাদের খারাপ বললেও তাদের কিছু মানে ইয়ে করে না। সুজিত দা আমাদের সাথে প্রথমে আড্ডা দিলেন, মিষ্টি খেলেন, নিজে আমাদেরকে মিষ্টি খাওয়ালেন, ঠিক আছে, অরিত্র শরীর খারাপ ছিল সেটা নিয়ে কথা বললেন। তারপরে আমাদের সাথে কেন ছবি চলছে না, অডিয়েন্স কেন দেখছে না, বাংলা ইন্ডাস্ট্রির কি অবস্থা, মানে বোম্বের কি অবস্থা, কোন অ্যাক্টর কেমন, এইসব নিয়ে তো আলোচনা আছেই। যাওয়ার সময় অরিত্রকে বলছে, অরিত্র তুই শরীর খারাপ নিয়ে এসেছিস, থ্যাংক ইউ বাবু, আমরা পরের বার যখন করব মানে আরো আমরা ডেপতে যাব। আমি যখন আসছি জিজ্ঞাসা করছে বাড়ি কত দূর কিভাবে যাবি, দেখ আমি এখন আমাকে যেতে হবে, আমার একটু পরে ফ্লাইট আছে, নেক্সট টাইম যখন করবো রূপম আমরা আরো টাইম বেশি নিয়ে করব। এবং উনি এরকম ওনার বিহেভিয়ার, ঠিক আছে, আমরা গেছি আমাদের টেনশন নেই, মানে এরকম নয় যে ইন্টারভিউতে একরকম কথা বলছে আর ক্যামেরা অফ হলে অন্য কথা বলছে, ওরকম কিন্তু নয়। কিন্তু এটাই সবচেয়ে, আর আমি দেখেছি যারা অ্যাকচুয়ালি তো ভালো ব্যক্তি হয় না, তারা ওরকম হয় না, মানে যারা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড হয়। কিছু লোক আছে কি প্রিটেনশন করে, যেরকম আমি তোমাকে বলছি রাজ চক্রবর্তীর মধ্যে এই জিনিসটা আছে যে রাজ চক্রবর্তীর কোনো প্রিটেনশন নেই। আমি একদম অন ক্যামেরা এই কথাটা বলছি, রাজ চক্রবর্তী ক্যামেরার সামনে যে কথা বলবে ক্যামেরার পিছনে সেম কথা বলবে, কোন রকম ওই জন্য দেখবে ছবির মধ্যে কোনো প্রিটেনশন নেই, ওই জন্য রাজদা, আমি একটা ঘটনা বলি, এটা অনেকে জানে না, সাগরনীল জানে। আমরা কলকাতা ফেস্টিভ্যালে দাঁড়িয়েছি, আমি মানে ওটা কিন্তু মানে টিকিট কেটেই আমরা ঢুকেছি, ঠিক আছে, মানে টিকিট কেটে বলছি, টিকিট মানে পেটেই গেছি। অনুরাগ কাশ্যপের কেনেডি দেখানো হবে, সাগরনীল আমার সঙ্গে ছিল। তা ওটা হচ্ছে আমার জীবনের একটা মুহূর্ত, আমি ভুলবো না। তো নন্দনের যে ঢোকার যে মেন যে ঢোকার জায়গাটা না, বাদিকে একটা ছোট্ট জানলা আছে, আর এটাই অনুরাগ কাশ্যপ, ও ওখানটাতে সিগারেট খাচ্ছে, ঠিক আছে, ওখানে সিগারেট খাওয়া শুরু করেছে। এবার আমি আর সাগরনীল ফার্স্ট দেখেছি, আমরা দেখে একে বলা শুরু করেছি, গোটা মানে লোক সবাই একে বলছে। সাগরনীল বো ডাউন করেছে, ওটা রিপ্লাইও দিয়েছে। তারপরে আমাদের বাংলার একজন পরিচালক, হ্যাঁ আমাদের বাংলার একজন গোয়েন্দা পরিচালক এসছে, উনি এসে হাত দেখাচ্ছে, কেউ কোনো রিয়াকশন দেয় না, ঠিক আছে। যাই হোক, অনুরাগ কাশ্যপ হাত দেখাচ্ছে, পুরো নন্দন পাগল হয়ে গেছে, একে করে যাচ্ছে, উনি হাত দেখাচ্ছে, কাজটাকে একটু ধাক্কা দিচ্ছিল সবাই, ওই যে কাচের যে ডোরগুলো আছে ওখানে, হ্যাঁ এবার দেখি উনিও হাত দেখাচ্ছে, ওনাকে কে হাত দেখাবে ওনাকে। যাই হোক, ভেতরে আমরা বসেছি, মানে একদম সামনে বসেছে কাশ্যপ। এবার আমরা বসেছি থার্ড রোতে, আমি গিয়ে আমাকে আটকে দিয়েছে দুটো ছেলে, ঢুকতে দেবে না। সাগরনীল আমাকে বলছে তোমার সাথে রাজদার পড়ছে, রাজদাকে বলো না করছে। আমি বললাম রাজদাকে একটু ডেকে দাও, রাজদা আমাকে বোধহয় চিনতে পারবে, আমি নার্ভাস হয়ে বলছি যে বোধহয় আমায় চিনতে পারবে। সে রাজদাকে ডেকেছে বলে দেখো না ডাকছে, রাজদা বলছে আরে তুই বল, একটা ছবি ওনার সাথে বসে তুলে দেবে, বলছি যা বস। এবার আমি পাশে বসেছি, আমার ফোনটা দিতে ভুলে গেছি রাজদাকে ছবি তোলার জন্য। রাজদা বলছে ফোন, আমি বলছি আবার উঠবো, মানে অন্য কিছু কথা বলছি, ঠিক আছে। রাজদা বলছে ঠিক আছে দাঁড়া। উনি আমাদেরকে বসিয়ে ওপর থেকে ওই আরেকজন যিনি পরিচালক ছিলেন আর কি, নাম আমি বলবো না, তিনি ডেকে যাচ্ছেন, আমরা বসেছি তো, কাশ্যপ চলে এসো। অনুরাগ কাশ্যপ বসে আছে আমরা ছবি তুলছি বলে, রাজদা নিজের ফোন থেকে আমাদের ছবি তুলে দিল, ঠিক আছে। তারপর অনুরাগ কাশ্যপ আর কিছুক্ষণ পর গেলেন ওপরে, আমাকে বলে রূপম তোর হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমি শো শেষ হওয়ার পরে কলও করেছিলাম যে একবার কাশ্যপের সাথে কথা বলি দাও, বলছে বাবু উনি ইন্টারমিশন হওয়ার সাথে সাথেই বেরিয়ে গেছেন এখান থেকে। তো রাজদা, আমি তোর অফিসেও গেছি আর কি, তো রাজদা সত্যি বিহেভিয়ার ভীষণ ভালো। একটা কথা আমি এখানে বলতে চাই, এই সব কিছুর পরে ঠিক আছে আমাদেরকে বাবলিকে খারাপ রিভিউ দিতে হয়, আমাদেরকে সন্তানের ট্রেলারকে খারাপ রিভিউ দিতে হয়। দর্শকদের বোঝা উচিত যে জবটা কতটা ক্রিটিক্যাল, যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে ভালো বিহেভ করছে তার ছবিকে এসে তোমাকে খারাপ বলতে হচ্ছে না। এবার সন্তানের ট্রেলারে আমরা চলে আসি একটু, সন্তানের ট্রেলার কিন্তু ওর টার্গেট অডিয়েন্সকে কিন্তু একদম পারফেক্টলি হিট করছে আমার মনে হয়, হিট করেছে। যেটা আমি বললাম প্রিটেনশন মানে কি, যে আমি ধরো একটা এক্স জিনিসে বিলিভ করি কিন্তু দেখাচ্ছি ওয়াই। হ্যাঁ, সন্তান ইজ মেড উইথ আ পারফেক্ট ইন্টেনশন, যে এটার ইন্টেনশন হচ্ছে যে এই অডিয়েন্সটাই কেটার করবো। ওই জন্য তুমি দেখবে
ওটার মধ্যে কিন্তু কোনো কেতা নেই, আলাদা করে কিন্তু ওটা ছবিটা কিছু ইন্টেলেকচুয়াল নিজেকে দেখাবার চেষ্টা করছে না, বা যে ওটা একটা কমার্শিয়াল ছবি হচ্ছে সেটাও প্রজেক্ট করবার চেষ্টা করছে না, ওটা যেটা সেটাই, মানে ওটা একটা ইমোশনাল বাবা ছেলের গল্প, সেটাই দেখাবার চেষ্টা করছে, সেটাই দেখাচ্ছে। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে সন্তান ট্রেলারটা কিন্তু ভীষণ ভাবে মানে আমাদের জন্য, আমি বলছি না সন্তানের ট্রেলার হেভি ট্রেলার বা খুব ভালো ট্রেলার, কিন্তু সন্তানের ট্রেলার কিন্তু একটা ভালো ট্রেলার। মানে যে সাবজেক্টটা সেটা বা জিনিসটা আমরা হয়তো এরকম ধরনের ছবি দেখে মানে আর দেখতে চাইছি না বা যাই বলি, ওই যে শেষের যে সংলাপটা না, যে মাই হাজবেন্ড ইজ নট ফর সেল, ওটা কিন্তু ভাই অরিত্র যাই বলো সিনেমা হলে ওয়ার্ক করছে, ওটা কিন্তু ভীষণ ইম্প্যাক্টফুল, ঠিক আছে। এবং হ্যাঁ, মিঠুন চক্রবর্তী এবং অনুসুয়া দেবী, এই দুজন মানে জাস্ট দুজন ফাটিয়ে দিয়েছে। ঋত্বিক চক্রবর্তীকে আমার ভালো লাগে না, আমি ঋত্বিককে সেখানে সামনাসামনিও বললাম, মানে আমার এটাই বলার যে ঋত্বিক চক্রবর্তী আমি সামনাসামনি বলছি যে আপনার এই ছবিতে ঋত্বিক দা অভিনয়টা ভালো লাগছে না এরকম কিছু, কিন্তু কতটা ভালো এরা, ঋত্বিক দা বলছে হ্যাঁ ঠিক আছে তোর ভালো লাগেনি কি হয়েছে, আরে কোনো চাপ নেই, আমরা একদিন বসি আড্ডা দিই। তো এতটাই মানে ভালো এরা, এরকম কয়েকজন আছে কিন্তু, হ্যাঁ, যাদের কাজকে আমরা প্রচুর পরিমাণে খারাপ বলেছি। দেখছি আমি তোমাকে একটা কথা বলি, সন্তান ইভেন কোর্টরুমের যে সিন গুলো সেটাও কিন্তু ওয়ার্ক করতে চলেছে, মানে একটা হয় না যে ভাইবটা পাওয়া যায়, কোর্টরুমের সিনটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে, তুমি দেখো। মানে কারণ শুভশ্রী গাঙ্গুলি আর আমাদের খরাজ মুখার্জি, এদের দুজনের মধ্যে কিন্তু মানে আমার মনে হয় সিনের ওই যে টাসেলটা আমরা যেটা কোর্টরুমের এক্সপেক্ট করি সেটা কিন্তু হেভি অ্যাক্টর। কারণটা হচ্ছে এক তো অ্যাক্টররা ভালো, ঠিক আছে, আর রাজদা জানে যে ওই ডায়লগ বাজিটা ল্যান্ড কিভাবে করাতে হবে দুজনের, ঠিক আছে, করাতে হয় একদমই। আর শুভশ্রী গাঙ্গুলি কিন্তু ভীষণ ভীষণ ভালো একজন অ্যাক্ট্রেস, আমি এটা বারবারই বলি। সে যেভাবে নিজেকে ইমপ্রুভ করেছে, ঠিক আছে, মানে এতটা ইমপ্রুভ হতে আমি কোনো অ্যাক্ট্রেসকে দেখিনি। মানে এমন কিন্তু না যে একটা ছবি টুক করে বা ভালো লেগে গেছে, ও কিন্তু ছবিতে নিজের চরিত্র মানে যথেষ্ট সেটার দিকে দেখছে শুভশ্রীদি, মানে এরকম নয় যে এই লোকে অনেকে দেখবে বলে যে পরিণীতার পর থেকে শুভশ্রী গাঙ্গুলি 2.0 হয়তো ফিমেল সেন্ট্রিক ছবি করছে, কিন্তু কমার্শিয়াল ছবিও যখন করতো তখনও কিন্তু শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স ভালোই ছিল। শুভশ্রীর পারফরমেন্স তোমাকে বলছি, তুমি চ্যালেঞ্জ সিনেমাটা একবার চালিয়ে দেখো, তুমি দেখবে শুভশ্রীর অভিনয় ওই রোলটা যেরকম ডিমান্ড করে একদম পারফেক্ট অভিনয়। ইভেন আমি তোমাকে বলছি আরো আগে যদি চলে যাই, শুভশ্রী জিতের বোনের রোল করেছিল প্রভাতের একটা ছবি পিতৃভূমি, সেখানে যেরকম অভিনয়টা ডিমান্ড করে সেটাই করেছিল কিন্তু, ঠিক আছে। বা আমি তোমাকে বলছি রোমিও ছবিটা দেখো, রোমিও ছবিটা মানে দেবের খুব ভালো একটা ছবি, চলেনি সেইভাবে তখন পারফর্ম করেছিল, কিন্তু রোমিওতেও কিন্তু তুমি দেব শুভশ্রীর অভিনয় কিন্তু অনেক ম্যাচিওর একটা অভিনয়, মানে পরাঞ্জয়ের মতো অভিনয় নয়, তার থেকে অনেক ম্যাচিওর একটা অভিনয় তখনও কিন্তু করতো। এটা দেখো ওই রোলগুলোর মধ্যে একটা লেভেল অব দি স্কোপ থাকতো, তার উপরে স্কোপটা থাকতো না। তো যখন একটা ইন্দুবালা পাচ্ছে ওই জন্য উড়িয়ে দিচ্ছে আর কি, ইন্দুবালাতে আবার আমি আরো একটা ব্যাপার এখানে বলতে ছোট করে, সরি, সেটা হচ্ছে তুমি দেখবে এই সময়কার যে নায়িকাগুলো ছিল, ধরে নাও শ্রাবন্তী, কোয়েল মল্লিক, শুভশ্রী, ঠিক আছে, এই তিনজনের কথা আমি বলবো স্পেসিফিক্যালি, ওরা কিন্তু ওই গ্ল্যামারাস রোলটাও করতে পারতো। ওরা দেখবে যখন গয়নার বাক্স করছে শ্রাবন্তী বা কোয়েলদি যখন সিরিয়াস ছবি করছে বা শুভশ্রী যখন কিন্তু এখনকার যে আরবান সিনেমার যে নায়িকাগুলো হয়েছে তারা না আরবান সিনেমাতে কিছু করতে পারে, টিপিক্যাল রোল করে, আর কমার্শিয়াল সিনেমা তো দিলে তো ধেড়িয়ে মানে লাট করবে, মানে সেটা তো পারবেই না, গ্ল্যাম রোল তো করা আরো ডিফিকাল্ট, ওটা তো করতেই পারবে না। এখনকার অ্যাকচুয়ালি হিরোইনের বাজার অ্যাকচুয়ালি আরো বেশি খারাপ, মানে আমাদের এখানে অ্যাক্ট্রেস নেই, হিরো তো তবুও আছে, অ্যাক্ট্রেস আছে, অ্যাক্ট্রেস আমরা আবার মানে সিরিয়াস ধরে চলে গেলাম। না বিষয়টা আমাদের দিয়ে হবে না, ব্যবসা হবে না যে রাজদার পয়সা তুই বাল কামাই, পয়সা তুই আজীবন ভিখারি থাকবি, আমরা গরিবই থাকবো, পয়সা কামানো হবে না, এইভাবে কিচ্ছু হবে না, এভাবে এগোবে না চ্যানেল। আমরা ইন পার্টিকুলার রাজদার ছবিতে শুভশ্রী দি বেশি ভালো পারফরমেন্স দেয়, আলাদা করে একটা ভালোবাসার জায়গা আছে তো। আরে এইসব কথা বললে হবে না, মানে কন্টেন্ট মে ক্রিঞ্জ লাও বেঞ্চো, ক্রিঞ্জ এসব বললে হবে না। আলোচনার বিষয় হবে এখন দীপক কালার, এসব বলতে হবে, সময় এসব হবে বলতে হবে। আমি তো আবার বলছি আশনির আর সালমানের ব্যাপারটা নিয়ে কথা বলো, ওটা অনেক মাসালেদার কন্টেন্ট। ও আরো একটা 18 মিনিট 1 ঘন্টা 18 মিনিট 5 মিনিটে একটু কলতলা ক্যাসেলটা দিই, দুটো কলতলা ক্যাসেলের টপিক আমি দিচ্ছি, একটা হচ্ছে ধানুষ নয়নতারা কলতলা ক্যাসেল নাম্বার 1, আর সেকেন্ড হচ্ছে আশনির সালমান
সেটা হচ্ছে কলতলা ক্যাচেল নাম্বার 2। আর 3 নম্বর হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় অ্যানাউন্সমেন্ট করে দিই, অরিত্রর বিয়ে। অলরেডি পুরো দুনিয়া জেনে গেছে। অরিত্রর 5 তারিখ তোমার বিয়ে, সেদিনকে পুষ্পা আসছে, তোমার ভয় লাগছে না? তুমি পুষ্পাকে আটকে দিলে, পুষ্পার সামনে বেরিয়ে তুমি দাঁড়িয়ে গেলে, তোমার ভয় লাগছে না? না আমাকে না শোনো না, আমাকে অনেকে জিজ্ঞেস করছে তুমি কি তাহলে পুষ্পা রিভিউ করবে না, পুষ্পা রিভিউ কি লেট আসবে? আমি তাদেরকে বলে পুষ্পা রিভিউ সেই দিনকেই আসবে, কোনো চাপ নেই। পুষ্পা দেখে তারপর যা করার করবো। পুষ্পা দেখে বিয়ে করতে হয় ভাই। অরিত্রর বিয়ে, অরিত্রর 5 তারিখ বাণী, হ্যাঁ অরিত্র বাণীর ফ্যান। অরিত্র 5 তারিখ আগে সিনেমা দেখবে, তারপরে গায়ে হলুদে বসবে। তো এটা আরে এই বিষয়টাই গায়ে হলুদে বসে, ঠিক আছে, আমার কি হয় আমি তোমাকে বলছি, এটা আমার ছোটবেলায় বেশি হতো, এখন তো করি না। ছোটবেলায় আমি যে সিনেমা দেখতাম না, আমি নেক্সট 3-4 দিন হচ্ছে সেই সিনেমার হিরো হয়ে থাকতাম, ঠিক আছে? সেই ফরম্যাটে যদি ফিরি, তাহলে হচ্ছে আমি বিয়ে বাড়িতে ঢুকবো, হচ্ছে কাজ পাত এরকম করে পুষ্পাটা, ওই যে পুষ্পা পার্বণের ক্লাইম্যাক্স, পুষ্পা পার্বণের ক্লাইম্যাক্স এর মতো। ও তাহলে তো জাঙ্গিয়ে পড়ে ঢুকতে হবে। তখন আবার কেউ বলবে না তো যে কি ভাঙছি বিয়েতে, রুলস ভাঙছি না কি হচ্ছে আজকাল ফেসবুকে, আরে কি হচ্ছে না বলো না, আরে তুমি বলো না। পেট্রিয়ার্কি ভাঙছি, ছক ভাঙছি। না না তুমি ছক তো ভাঙছোই। না শোনো না, একটা কি হয়েছে, একটা কি দেখলাম, না শোনো না একটা কি দেখলাম, একটা ফেসবুকে পোস্ট, যে একটা মানে ছেলে মেয়ে বিয়ে করেছে, দিয়ে তারা রাস্তার মাঝখানে বিয়ে করেছে, দিয়ে দুজন আমাকে সিগারেট জ্বালিয়ে খেয়েছে, এরকম একটা কিছু একটা হয়েছে, ওটাও একটা দেখলাম পোস্ট। না তোমরা ওই পোস্টটা দেখোনি, ফেক গয়না পরার পোস্টটা? হ্যাঁ ওটা তো দেখেইছি। তা ওরকম তুমি কিছু তুমি ওরকম কিছু করতে পারো না অরিত্র, যে লোককে ফেক খাওয়ালে, লোককে ফেক খাওয়ালে, হাতে সবাই গ্রিন স্ক্রিন নিয়ে দাঁড়িয়ে আছি, পরে এডিট করে তুমি ওখানে ভিডিও খাওয়ার। আমি একটা ছক ভাঙার টেকনিক ভেবেছি, সেটা হচ্ছে যে আমি সবাই তো কেউ ফেক গয়না পড়ছে, কেউ বলছে পুরুষতান্ত্রিক গিয়ে ভাঙছি, ওই ভাঙছি, তো তাহলে আমি ভেবেছি কি যে খাওয়ানোটা অমিট করে দেবো, তোমরা ওয়ান সাইডেড হবে, খাওয়ানোটা খাওয়াবো না। এটাও ফেসবুকে অ্যাকচুয়ালি এটা একটা পোস্টও হয়েছে জানো, যে খাওয়া বাদ দিয়ে দেবো, ঠিক আছে, কিছু বলবার নেই। না এইসব হচ্ছে, শোনো এসব হচ্ছে ভাইরাল হওয়ার নিয়ে। আমি একটা কথা বলি, ঠিক আছে, এটা খারাপ লাগবে, কমেন্ট বক্সে অনেকে রেগে টেগে যাবে, এটা হচ্ছে মাকু চোদাদের এই সমস্ত হচ্ছে কাণ্ড। এটা কোনো পলিটিক্যাল আইডিওলজির ব্যাপারও নয় জানো তো সাগর, এটা কিন্তু পলিটিক্যাল আইডিওলজির সাথে কোনো লিংক নেই। আমার মনে হয় এটা পলিটিক্যাল আইডিওলজিরই লিংক। না আমি তোমাকে বলছি, আমার একটা বিষয় মনে হয়, সেটা হচ্ছে, আমি এটা অরিত্র বলো, আমার একটা পয়েন্ট আছে এটাতে, সেটা হচ্ছে কেউ বিশ্বাস নাই করতে পারে এরকম মানে লোক ম্যারেজ করা, ঠিক আছে, এরকম গয়না পরা, বাবা আশীর্বাদ করবে, মানতে পারে, আমার কোনো সমস্যা নেই, তাহলে সে কোর্ট ম্যারেজ করুক, 4টে বন্ধুর সাথে ছবি তুলুক, দিয়ে জানা যে আমি এটাতে বিশ্বাস করি না, আমার বরাবরই বাড়ির লোক সবাই আগেনস্টে ছিল, কিন্তু আমি এটাতেই কমফোর্টেবল, এটাতেই করেছি, ঠিক আছে, এটা বলুক, মানে এটা তো হলে কোনো ঝামেলাই নেই। কিন্তু আমি উঠোনেও নামলাম, নাচলামও না, এটা চোদনামি না? আমি ফেক গয়না পড়ছি মাথার মধ্যে, আমি তো টোপরই পড়ছি। তোমরা জানো কিনা জানি না, অঞ্জন দত্ত নর্মালি বিয়ে করেনি জানো তো। অঞ্জন দত্তর একটা ইন্টারভিউ দেখো, সুমনের সাথে এবিপি তে রয়েছে, উনি বলছেন যে আমি বিয়ে নর্মালি করিনি, আমি রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম, এবং লোকে বিয়েতে প্রচুর খাবার দাবার করে, আমি বিভিন্ন রকমের মদ রেখেছিলাম, আমার সব বন্ধু বান্ধব সবাই এসেছিল, এবং আমরা মদ খেয়ে যখন ড্রিঙ্ক করেছিলাম, দেখবে আছে ইন্টারভিউ আছে, উনি বলেছেন। না এটা কি দার্জিলিং এর ডেস্টিনেশন ম্যারেজ হয়েছিল নাকি? না ওনার বাড়িতে ওনার যে রিপন স্ট্রিটে বাড়িতেই করেছেন। এবার আমার কথা হচ্ছে সেটা উনি করতেই পারেন, উনি করেছেন, ঠিক আছে। বা ধরো অনেকে, আমরা কি জানতে পারছি, প্রচুর লোকে হয়তো অনেকে এরকম, আমি এই যে রিচুয়াল না মেনে বিয়ে করা, আমার একজন ম্যাম ছিল, তিনি বহু বছর আগে ফেসবুক আসার আগে করেছিলেন, তার কারণ হচ্ছে ওনার বাবা মা অসুস্থ ছিল, ওনার বাড়ির দিকে কোনো লোক বল ছিল না, যে একটা তো বিয়েতে তো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, সেটা যে করতে পারবে সেই লোক বল ছিল না, ঠিক আছে। তো তাই জন্য অনেক রিচুয়াল ওরা করতে পারবে না বলে ওরা সাইন করে বিয়ে করেছে, খাওয়া দাওয়া দুটো বাড়ির দিক থেকে পয়সা। তো এই জিনিসটা নতুন কিছু নয়, কিন্তু এটা অনেকে
হ্যাঁ, হুম। এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ভাইরাল হওয়ার একটা প্রবণতা, যে আমি হ্যাঁ ভাইরাল হতে আমার চাই। হ্যাঁ ওই আমার জন্য এটাতেই যাই করছে সেটা নিয়ে একটা ফেসবুকে বড় করে হ্যাশ ফেসবুকে লিখছে হ্যাঁ যে আমি এটা কিছু আমার এটাতেই এক্সট্রাঅর্ডিনারি প্রবলেম, করলাম। আমি এখানে প্রবলেমটা আমি এখানে এখানে আমার আমি এটা এটাতেই ক্ল্যারিফাই সমস্যা। আমি এক সেকেন্ড আমি এটা ক্ল্যারিফাই করি যে যারা যারা অধার্মিক, মানে যারা যারা যে আমি আমি ধর্ম মানি না, অধার্মিক ইন দ্য সেন্স আমি 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 ধর্ম মানি না, যেমন ধরো এস রাজামৌলি ভদ্রলোক ধর্ম মানেন না, পরিষ্কার সেটা তিনি বলেন, আমি বিলিভ করি বলেন না। আমার হ্যাঁ আমার তাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে আমি কেন মাকু, আমি কাদেরকে বলি এটা বুঝিয়ে দেওয়া দরকার। মাকু আমি তাদেরকে বলি যারা হচ্ছে যে আমিও ধর্ম মানি না, এবং যারা ধর্ম মানছে না তাদের ধর্ম বিশ্বাসকে আঘাত করব, তাদের যে ধর্ম মানাটা এটা ছোট করবো। আধুনিক নয়, এটা তাদের পুরাতন, গান্ডু ভাববো, ঠিক আছে, হ্যাঁ এটা তাদের একদম ঠিক গান্ডু কথা, ভাববো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার এটা নিয়ে সমস্যা। আরে ভাই যারা মানছে তাদেরকে মানতে দাও না, তোমার কি সমস্যা? তুমি হ্যাঁ মানো না, খুব ভালো কথা, সারা দেখবে জীবন সিঁদুর রিসেন্টলি পরো না, কোনো অসুবিধা নেই। আমি সাগরনীলকে বলছিলাম রিসেন্টলি কাশ্যপ একটা ইয়েতে বলেছিল পডকাস্টে যে আমি কিন্তু মানে নাস্তিক, আমার হাতে ঠিক যদি কেউ ঠিক প্রসাদ দেয় তার বিশ্বাস রাখার জন্য আমি নমস্কার করে খাই, তার বাড়িতে গেলে যদি জুতো খুলে সবাই ঢোকে আমি যাই, আমাকে যদি কেউ মন্দিরে নিয়ে যায় আমি খুব ভক্তি দিয়ে মন্দিরে যাই, তারা যেরকম ভাবে প্রণাম করতে বলে সেরকম ভাবে করি, কারণ তাদের ওটা বিশ্বাস। কিন্তু আমি নিজে বিশ্বাস করি না বলে ঠিক আছে ওরকম ধরনের গেট আপ নিচ্ছি, ওরকম ধরনের সব করছি, কিন্তু লিখছি গয়না আমি পড়িনি, আমাকে কেউ আশীর্বাদ করেনি, তারপরে আমি এত বড় একটা চোতা লিখছি, তারপরের দিন আবার কি লিখছি গ্যারান্টি আছে যে ওটা ইমিটেশন ছিল? কি গ্যারান্টি আছে যে হ্যাঁ ওটা ইমিটেশন ছিল? ওটা তো হতেই পারে অ্যাকচুয়াল গয়না, আমরা কি দেখতে আমার যাচ্ছি নাকি এরকম চেক করতে? আমার এরকম না, ধরনের আরো একটা আমি কথা বলছি, ফেক এই যে তুমি এস এস রাজামৌলি এদের কথা বললে, অনুরাগ কাশ্যপের কথা বললে, আমি বলছি তুমি দেখবে এস এস রাজামৌলি নিজে কিন্তু অ্যাকচুয়ালি মহাভারত ঘুলে খেয়েছেন, ওনার সিনেমার মধ্যে হ্যাঁ বোঝা হ্যাঁ যায়, হ্যাঁ, ঠিক আছে? তাহলে হ্যাঁ এবার তুমি দেখবে আরো একটা জিনিস হচ্ছে কি, যে তুমি যদি এটা প্র্যাকটিস করো, সেটা তুমি ধরো নন বিলিভার হয়েও তুমি এই জিনিসটাকে নিয়ে কিন্তু চর্চা করতে পারো। এবার আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি নিজের, ঠিক আছে? আমার একটা প্লে লিস্ট আছে যেখানে তুমি দেখবে কালকে আসার আগে আমি মহাভারত নিয়ে বিভিন্ন ক্যারেক্টার্স নিয়ে ভিডিও বানাতাম, মাইথোলজি নিয়ে, এবং আমি বহুদিন ধরে এই মাইথোলজিক্যাল ডিকোডিংটা করছি। আমি কিন্তু এগুলো নিয়ে রেগুলারলি চর্চা করি, এবং আমিও কিন্তু যে খুব খুব ফার্ম বিলিভার অফ রিলিজিয়ান, মানে খুব প্র্যাকটিস করি সেরকম কিন্তু নয়, কিন্তু আমি নর্মাল, ধরো আমি সত্যনারায়ণ পুজোতে গেছি, আমাকে মিষ্টি দিলে আমি খাই, কিন্তু আমি যে প্রচন্ড নিজে পুজো আচ্ছা করছি সেরকম নয়, আমি ওরকম একদম এথিস্ট ওরকমও নয়, বাট আমি নর্মাল। এবার আমি বলছি কি, কিন্তু এটা নিয়ে যে আমার, কিন্তু ওটার ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে, আমি জানতে চাই যে নারায়ণের কি কি অবতার আছে, তার কি গল্প আছে, আই ওয়ান্ট টু নো দ্যাট। তো প্রবলেম হচ্ছে কি, অনেকে তুমি দেখবে না জেনে ক্রিটিসাইজ করে। অনেক সময় হয় কি, তুমি আগে পড়ে নিলে, ধরো এস এস রাজামৌলি যদি ক্রিটিসাইজ করে, তার কাছে একটা লজিক্যাল পয়েন্ট আছে, বিকজ হি হ্যাজ স্টাডিড এভরিথিং। কিন্তু যে ধরো না পড়ে বলছে, সেটা প্রবলেম। যে তুমি একটা জিনিসকে বললে বাজে, এটা হিন্দু ধর্মের অমুক অমুক বাজে, কিন্তু তুমি কি জানো এটা কেন হয়েছে? এই যে অন্নপ্রাশন কেন হয়, এই যে কেন পইতে হয়, একটা সার্টেন এজের মধ্যেই কেন হয়, এগুলো প্রতিটা সাইন্টিফিক ব্যাখ্যাও আছে, জানো তো? এবার লোকে দেখবে এগুলোকে নিয়ে ঠাট্টা করে ফেসবুকে, ভাবে কি যে না না এটা মুখ তমুক ভুলভাল, এটা কেন হবে এই হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো নয়, কিন্তু ওটার পিছনে একটা লজিক আছে। তো এই জিনিসটাই আর কি আমাদের এখানে প্রবলেম হয়েছে আর কি। প্রবলেম হয়েছে। এটা এটা ঠিক আছে, এটা এই নতুন 1 ঘন্টা 27 মিনিট, 1 ঘন্টা 27 মিনিট, এবার আমরা শেষ করে দিই। এই ভিডিওটা লোকের পছন্দ হবে, বিকজ আমরা শেষে একটা সোসাইটাল বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং যেটা আমার মনে হয় অ্যাকচুয়ালি আমাদের প্রতিটা ভিডিওতে করা উচিত, একটা করা উচিত। হ্যাঁ ঠিক আছে, আপনাদের কেমন কি লাগলো জানাবেন, আর আমরা কমিটমেন্ট এরকম ভাবেই ফেল করব এটা ভাববেন না, কারণ আমরা আগামী দিন থেকে এটা করব না। আমরা একটু পড়াশোনা করছি ইউটিউব নিয়ে, আমরা ইউটিউবের নতুন ছাত্র, তো আমরা ফেলু সবাই। সাগরনীল খুব ব্যস্ত, সাগরনীল হচ্ছে প্রেম করতে ব্যস্ত, আর রূপমের তো প্রেমিকাদের শেষ নেই, আর অরিত্রর বিয়ে, তো তিনজনই আমরা ব্যস্ত, ঠিক আছে, আমাদের তিনজনেরই বৈবাহিক রূপমের প্রেয়সীরা আবার কমেন্ট করে, সুজিত সরকারের সাথে ছবি দিলে নিচে কমেন্ট করে, ভাই যা তা কোথায় চলে যায় বাবারে বাবা, বলে দেয়। রূপম আবার এই স্টেট লেভেলের রেস্ট্রিক্টেড নয়, ন্যাশনাল, রূপম ন্যাশনাল খেলে। ওটা আবার বলবে না সাকিব খানের ডায়লগ চুরি করেছি, সাকিব খানের ডায়লগ চুরি করেছি, এটা অ্যাকচুয়ালি তো রূপম ন্যাশনাল যা তা অরিত্র যা পারে বলে দেয়, যা ইচ্ছা বলে দেয়। এদিকে সাগরনীল অকারণে কাঁপতে থাকে, তুই এরকম কাঁপিস না, লোকে খারাপ ভাববে, কি করছিস তুই করে যাচ্ছিস কেন, লোকে কি ভাববে তুই কি করছিস? কর্ণজিৎ নেই তো ওখানে, কোনো কথাই না। কর্ণজিৎ থাকেও না, কর্ণজিতের ব্যান্ড বাজিয়ে যাও খালি তোমরা, বেচারা বাড়িতে বসে এখন জিভে কামড় খাচ্ছে।
ঠিক আছে, চলো শেষ করি। কর্ণজিতের জিভ যেদিনকে বের করে দেখবে সেদিনকে দেখবে চাঁদের থেকেও বেশি গর্ত হয়ে গেছে। আর অরিত্র এতবারও নাম নিয়েছে, ফুটো 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 হয়ে গেছে, কথা বলছে, কথা থেকে চাকরি মনে হচ্ছে। আমরা শেষ করি, 1.5 ঘন্টা হয়ে গেছে, অডিয়েন্স এই সময় একটা সিনেমা দেখে ফেলবে। চলো 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 থ্যাংক ইউ চলো অডিয়েন্স, টাটা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করুন। আর জেলাসি ইজ দ্য ক্যান্সার। আর কর্ণজিৎ লাভ ইউ, টাটা, আবার দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি। সবাই যাদেরকে নিয়ে কথা বলছি, জিদ্দা, রাজদা, সবাই লাভ ইউ, টাটা 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 টাটা।